আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি আরফাতুল ইসলাম আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন মেহেদি রাসেল। সাইফ হাসান। আজকে বরাবরের মতোই যেভাবে কথা দিয়েছিলাম, এপিক একটা লাইভ এপিসোড নিয়ে আসব। ইউকে তিনজন সফল শেফের থেকে আমরা জানার চেষ্টা করব এখানে আপনাদের কেরিয়ার এবং ব্যবসা বাণিজ্য অন্যান্য অনেকগুলা সমস্যাকে উতরাই কিভাবে জীবনে সফল হতে হয়। সো এই নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েরিজ থাকতে পারে আপনাদের। আমরা একে একে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা লাইভটা খুব বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছাতে পারে। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কোয়েরিজ গুলা। সো একে একে আমাদের গেস্টদের কাছ থেকে তাদের ছোট ইন্ট্রো নিয়ে নি। রাসেল ভাই প্লিজ। হ্যাঁ, আমার নাম মেহেদি রাসেল। আমার আসলে শেফের জার্নিতে প্রায় 16 বছর হয়ে গেল। আর সেই 2009 থেকে এই জার্নি শুরু। আসলে শেফের ক্যারিয়ারে কখনো আসার ইচ্ছা ছিল না, মানে ওইভাবে কোনো প্ল্যানই ছিল না। মানে বলা যায় যেন একটা বাই ফোর্স আর কি শেফ হয়ে গেছি। কিন্তু যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করলাম, তো 1-2 বছর পরে আসলে এই ভালো লাগাটা সৃষ্টি হওয়া শুরু হলো। তা এরপরে যে মানে মেইন টার্নটা হয়েছে তখন যখন আর কি, মানে 2010 সালে আমি একজন এক্সিকিউটিভ শেফের সাথে কাজ করছি। তো উনার সাথে আমার 1 সপ্তাহ কাজ করা লাগছে, মানে একদম মানে ডে এন্ড নাইট। তো ওনার সাথে 1 সপ্তাহ কাজ করার পরে তো উনি আর কি আমরা বলছে যে, মানে আমার কাজ দেখে উনি বলছে যে না, আমি আসলে শেফ ক্যারিয়ারটাকে সিরিয়াস ভাবে নিতে পারি। আর তখন উনার যে অ্যাডভাইসটা ছিল, অ্যাডভাইসটাকে আমি আর কি সিরিয়াস ভাবে নিছি, কারণ যেহেতু উনার মতো লোক আসলে বলছে যে না, আমার আসলে এই ক্যারিয়ারটাকে একটু সিরিয়াস ভাবে দেখা উচিত, তা বলা যে ওইটা আমার টার্নিং পয়েন্ট ছিল। তো ওই টার্নিং পয়েন্টটা থেকেই আসলে মানে আস্তে আস্তে নিজেও শেখা এবং বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা। তো আমি আসলে মূলত কাজ করছি স্প্যানিশ রেস্টুরেন্টে, কাজ করা হয়েছে 10 বছর। তারপরে কাজ করা হয়েছে একটা মাল্টি কুজিন রেস্টুরেন্টে, তো ওইখানেই আর কি বিভিন্ন দেশের খাবার রান্না করা শেখা হয়েছে। তো এই তো দেখতে দেখতে 16 বছর চলে গেলো। আর এর পাশাপাশি ফুড ফটোগ্রাফিটাও আমি শিখে ফেলছি নিজেই। তো এই আর কি চলতেছে আল্লাহর রহমতে। চমৎকার চমৎকার। সো আমাদের হাসান ভাইয়ের জার্নিটা, সাইফ হাসান ভাইয়ের জার্নিটা একটু করে শুনবো। আমার নাম সাইফ হাসান। আমি এখানকার ডেপুটি কিচেন ম্যানেজার হিসেবে আছি আইজি গ্রুপে। আর আরেকটা, এর পাশেও একটা জব করে আসলে হয় না। আসলে আমি লাইফে দুইটা জব সবসময় হেডে রাখছি। আমার আরেকটা জব আছে, একটা রেজেন্সিতে আছে। ওখানে ওখানে হেড শেফ হিসেবে ডিফারেন্ট জায়গায় আমি কভার করে থাকি। হেড শেফ, এক্সিকিউটিভ শেফ হিসেবে 4 স্টার 5 স্টার প্রপার্টিতে। এই দুইটা আছে, আর গন্ডাতে ফুল টাইম ক্রিয়েশনে আছি। এটাই হলো আমার ছোট্ট করে এখানকার কেরিয়ার। আর কেরিয়ার শুরু করছি এখন বিভিন্ন প্রপার্টি কাজ করছি। আমি বিভিন্ন হোটেল আমার লাইফে, বড় বড় হোটেল, মেরিওট, আইজি, প্রত্যেকটা জায়গায় আমি কাজ করেছি। এটা, আর আমি বাংলাদেশি শেফ। অনেকেই মনে করে যে আমি ইউকে বেস, আসলে না, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে উঠে এসেছি। আর আমি এডুকেশন, আমি হোটেল ম্যানেজমেন্টে অনার্স করেছি, আর ফুড অ্যান্ড নিউট্রিশনে মাস্টার্স করেছি। এটাই আমার কেরিয়ার। আর শেফ হিসেবে আমি প্যাশনেট। আর শেফের যে ডেলিকেসি থাকে, ওটা আমি ট্রাই করছি আমার বেস্টটা দেওয়ার জন্য, হার্ড ওয়ার্কটা দেওয়ার জন্য। এই জন্য উপর আল্লাহ আমাকে ওইভাবে করে এই সুযোগটা দিয়েছে। অল্প বয়সে আমি বড় বড় পজিশনে কাজ করতে পেরেছি। এটাই আমার কেরিয়ার ছিল। আহ, খুবই চমৎকার সাইফ ভাই, ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আমরা আমাদের কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি, আমাদের কেরিয়ার নিয়ে আমরা অনেক বেশি ফোকাস থাকি। তো আমাদের কেরিয়ারটাকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা আসলে নিজেরাও কনফিউজ থাকি মাঝে মধ্যে। বিভিন্ন রকমের বাধা, বিভিন্ন রকমের সমস্যা ফেস করি, হয়তোবা সমস্যাগুলা সহজ সমাধান থাকে কিন্তু আমাদের জানা থাকে না। আর যারা সফল শেফ তাদেরকে আমরা হয়তো বা প্রপারলি ফলো করতে পারি না বা কপি করতে পারি না। আর ব্যস্ততার কারণে ওই শেফ গুলাও আপনাদেরকে পুরো ব্রিফ করতে পারি না আপনার। সো এই জন্য আমাদের এই জাতীয় সেশনগুলা হয়তোবা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে। আর ভবিষ্যতে এরকম সেশন কন্টিনিউ হইতে থাকবে যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন আর এটা সবার মধ্যে ছড়িয়ে দেন। আমাদের কিছু কমেন্ট চলে আসছে সাইব ভাই, আমরা দেখি কমেন্ট গুলো নেই। হয়তো আমাদের তিনজনের পেজে লাইভটা চলতেছে, সাইব হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ, পেজে, হাসান ভাইয়ের পেজে, হ্যাঁ, আর রাসেল ভাইয়ের পেজে। আপনারা
লাইভটা শেয়ার দিবেন, যে যার পেজ থেকেই দেখতেছেন লাইভটা শেয়ার দিবেন, স্টোরিতে দিবেন। আপনারাও লাইভটা শেয়ার দিয়ে দেন আপনাদের হ্যাঁ হ্যাঁ পার্সোনাল হ্যাঁ প্রোফাইল থেকে, আমি দিয়ে আসলাম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আমি দিয়ে দিছি অলরেডি। আমি হ্যাঁ মাঝখানে একটু কমেন্ট নিচ্ছি। আহ, আফরিন হার্ড রিয়েক্ট দিয়েছে, তারপরে এমডি নাইম সালাম জানিয়েছেন, ফারজানা নাসরিন সালাম জানিয়েছেন, জাকারিয়া হক সালাম জানিয়েছেন, জাহেদুল ইসলাম সালাম জানিয়েছেন, এন্ড মোহাম্মদ জাহেদ সালাম জানিয়েছেন। আফরিন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সো আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। হ্যাঁ। তো ভাই আমরা তো বললাম আমাদের মানে জার্নিটা, আপনার জার্নিটাও আমাদের যারা গেম মানে মানে ফলোয়ার আছে বা যারা আসলে মানে জানতে চায় শেফ নিয়ে, আপনার জার্নিটা নিয়ে একটু বলেন আরাফাতুল ভাই। আহ, আমার জার্নিটা নিয়ে আমি তো আজকে ডিসাইড করছি আমি জীবনে প্রথম কখন হ্যাঁ কুক করেছি এটা বলবো, হ্যাঁ আপনারাও মনে করেন একসাথে হ্যাঁ বলবো। আচ্ছা, এটা পরে আসতেছে। মানে জীবনে ফার্স্ট কুকিং আমার কেন জানি রিসেন্টলি মাঝখানে মনে পড়ছিল, কখনো হুম বলা হয়নি, এটা আজকে বলবো। হুম আমার জার্নিটা শুরু হয় আসলে একটা সমস্যা থেকে। সমস্যাটা আমি বলি, আমি হুম কুক করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ফুডের প্রতি প্যাশনেট, এটা ডিফারেন্ট জিনিস। অনেকে খেতে ভালোবাসে, কিন্তু খেতে হুম, ভালোবাসলে যে শেফ হইতে হবে এমন কিছু না। হ্যাঁ 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 আমার শেফ হওয়ার জার্নিটা শুরু হয় বাংলাদেশে ইন্টারমিডিয়েটের পরে। আপনার উম, যখন পোলাপাইনকে মাস্টার্স এর জন্য, ব্যাচেলর করার জন্য দেয় বা ডিপ্লোমা করার জন্য দেয়, ওই জায়গা থেকে। তো সবাই সরকারি সরকারি ইউনিভার্সিটির পিছনে পুশ আপ এরকম করতেছে, যখন পুশিং হুম করতেছে সরকারি ইউনিভার্সিটি বা সবকিছু হুম হুম দিকে, আমিও কাইন্ড অফ একটু চিন্তিত ছিলাম যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে উঠি। অ্যাকচুয়ালি আফটার হ্যাঁ এসএসসি, আমি কলেজ শেষ করিনি, আমি চিন্তা করতেছি সবাই বিবিএ এমবিএ বিএসসি করে, বাট হ্যাঁ কমন হ্যাঁ কমন লাগে আমার কাছে সাবজেক্ট গুলা। আমি হ্যাঁ খুবই বোরিং হচ্ছিলাম কাইন্ড অফ। আমি কিছু ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম, আমার একটা চয়েস ছিল। আমি যদি যেহেতু দেশেও এখন আমার আইটি ফার্মের ব্যবসা রয়েছে অনেকগুলা, খুবই বড় ব্যবসা রয়েছে, হয়তো বা অনেকগুলা পত্রিকা বা অনেকেই আমাদের থেকে প্লেট বের করে এখনো পর্যন্ত চট্টগ্রামে। সো এটাও একটু করে কানেক্ট করতেছি, পরে প্রথমে শেফের জার্নিটা বলছি। সো হ্যাঁ আপনার ওই সময় আমার ওই চিন্তা থেকে আমি হঠাৎ করে একটা ব্যানার দেখতে পাই যে হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াচ্ছে। এর আগে আমি দেখলাম ড্যাফোডিলে আপনার দেখাচ্ছিল মাল্টিমিডিয়া নিয়ে, মানে কম্পিউটার আর হ্যাঁ। গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে। আমার কিন্তু শখ ছিল এটা। ও আচ্ছা। গৌরব রামজি যেভাবে ফুটবল প্লেয়ার হইতে যায় শেপ হয়েছে। তো হ্যাঁ আমার, হ্যাঁ আমি কিন্তু আইটির প্রতি বরাবরই আইটির প্রতি হুম জোকা মানুষ। আই এম লাইক আইটি গাই। সো হ্যাঁ হ্যাঁ টেকনিক্যালি আমার ওই জায়গায় যাওয়া হয় নাই। ফ্যামিলি যেহেতু দেশের বাইরে থাকতো, ওরা অ্যালাউ করে নাই চট্টগ্রামের বাইরে যাওয়া। সো আর আমার তখন ব্যবসাও ছিল। আমি আফটার এসএসসি যখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে দিছি, হুম, তখন আমার পকেটে একটা মোবাইল ফোন ছিল হ্যাঁ আর একটা ল্যাপটপ ছিল খুবই দুর্বল, তখন এর পুরান হ্যাঁ ভার্সন। ওই মোবাইল ফোনটা সেল করে কিন্তু আমি প্রথম ব্যবসা শুরু করি, যেহেতু ফ্যামিলি ফান্ড করতেছে না, আমি হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ মানুষ। হ্যাঁ সো হ্যাঁ মোটামুটি আমার যে কোনো, তখন যেহেতু আমার ব্যবসা 2 বছর হয়েছিল, তখন ব্যবসার মেয়াদ যখন আমার ইন্টারমিডিয়েট শেষ হয়েছে, তখন আমি যে কোনো ডিসিশন নিতে পারতেছি, যেহেতু আমার একটা সোর্স অফ ইনকাম আমি ক্রিয়েট করে হুম, ফেলছিলাম। ইটস এ হ্যাঁ লং হ্যাঁ জার্নি, একটা সংক্ষেপে বলতেছি। সো এখন কি আমি প্রাইভেট ইউনিভার্সিটি, সরি পাবলিক ইউনিভার্সিটি দিয়ে পরীক্ষা দিই নাই, আমি দিছিলাম পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা, চলেও আসছিল, সিইউতে আসছিল। আসলে ও আমার আচ্ছা। সিইউতে আমি অ্যাডমিটও গেছি। তো সিইউতে বাংলা ডিপার্টমেন্টে ছিল। সো হ্যাঁ বাংলা হ্যাঁ ডিপার্টমেন্টে যখন ছিলাম, আমি আসলে মজা পাচ্ছিলাম না। ওই সিইউর ওই রাস্তার মোড়েই ওই লেখাটা লেখা ছিল, সাউদার্ন ইউনিভার্সিটিতে হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে হ্যাঁ পড়াশোনা আছে। আর ওই সময় পেনিনসুলা, হোটেল পেনিনসুলাতেও চট্টগ্রামে একটা হোটেল আছে, হোটেল পেনিনসুলা, ওইটাতেও ডিপ্লোমা অফার করে। সো আমি দুইটাতেই একসাথে অ্যাডমিট করি। ও মানে আচ্ছা আচ্ছা। ওইখানে প্র্যাকটিক্যালও শুরু করি, এখানে আপনার ব্যাচেলরও শুরু করিনি। সো আমি সিইউ থেকে আস্তে আস্তে এক্সিট নিই, যেটা পরিবার জানিও না। আমি ইভেন সিইউতে না টিকার জন্য ভর্তি কোচিংও করি নাই, জাস্ট ও পরীক্ষার আগে একটু উল্টে পাল্টে দেখছি কেমনে বাংলা চলে আসছে। ফাইনালি ওইটা অ্যাডমিশন নিতে হয়েছে, যেহেতু চলে আসছিল, ফ্যামিলি চাই করতেছিল। হ্যাঁ হ্যাঁ তো এই যে জার্নি স্টার্ট হয়ে গেল। ইউনিভার্সিটি থেকে রেডিসনের সাথে কানেক্টেড, চট্টগ্রাম রেডিসন, ওইখানে কাজ করা হইলো।
বসদের ভালো ছিল, শেফ নোমান শেফরা, আপনার আমার কলিগরা ছিল, হায়দার ভাই এখানে কিছুদিন আগে ইউকে তে ছিল হায়দার ভাই, তারপরে আমাদের সাইফুদ্দিন ভাই খুবই ফ্রেন্ডলি। সো এভাবেই কিপ গোয়িং, কন্টিনিউ করে গেলাম। কিন্তু আচ্ছা, ওই মেন টপিক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে, আচ্ছা অনেক কমেন্ট চলে আসছে, আমি কমেন্টে যাচ্ছি, ও আপনারা আচ্ছা কমেন্ট গুলো আচ্ছা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার সবগুলো কমেন্ট শো করতেছে, সবগুলো কমেন্টে আমি যাচ্ছি। কিন্তু তার আগে আমি আপনাদের একজনকে মানে জিজ্ঞেস করতে চাই, আপনাদের প্রথম কুকিংটা কি আপনাদের মনে আছে কিনা? ফার্স্ট কুকিং কার মনে আছে? আহ প্রথম কুকিং আসলে ওইভাবে মানে ওইভাবে আসলে মনে নেই, যেটা সত্যি কথা। কারণ সাইদ ভাইয়ের মানে মনে আমার আছে? বাংলাদেশে কখনোই রান্না করা হয় ম- নাই, ইউকে তে এসে আমার রান্না মনে করা হয়েছে। হয় মার সাথে মনে হয় করেছি, বাট এক্স্যাক্টলি ওটা মনে নেই আসলে, সত্যি কথা যেটা আসলে লং টার্ম তো মনে থাকে সত্যি তাহলে কথা আমি যেটা না। আমার স্টোরিটা আর 2 মিনিট পরে বলবো। আমারটা খুবই ফানি, খুবই ফানি স্টোরি, আপনি আপনার মজা পাবেন, বুঝছেন? হুম। আমি যদিও বা গল্পতে বলি আমি মায়ের সাথে প্রথম রান্না করা শুরু করি, কিন্তু এটা খুবই ডিফারেন্ট একটা স্টোরি ছিল। রান্না করে কিন্তু বরাবরের মতোই ছোটবেলা তেমনটা অ্যালাউড ছিলাম না, বাট একটা মজার কাহিনী দিয়ে আমি ওই কাহিনীটা শুরু করি। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে আহ, অনেকগুলো কমেন্ট আসছে যেগুলোতে আমি যাওয়ার চেষ্টা করতেছি, হয়তো বা আপনাদের সবার পেজ থেকে র্যান্ডমলি কমেন্ট গুলো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা অনেকগুলো সালাম নিয়েছিলাম। আমাদের এমডি শাওন কমেন্ট করেছিল, থ্রি বস অন লাইভ মাই ফেভারিট, সো থ্যাংক ইউ এমডি শাওন। আপনারও রিপ্লাই দিয়েন, শুধু হ্যাঁ এটা হ্যাঁ হয়তো হ্যাঁ আপনাদের পেজে আসছে। তা হ্যাঁ হ্যাঁ। আরেকটা কমেন্ট আছে, আহ, সবাইকে খুবই ফ্র্যাঙ্কলি লাগে ফ্র্যাঙ্কলি আমার, লাগে। হ্যাঁ 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 ফ্রেন্ডলি লাগে আমার, তারপরে লিখলো ইন্টার্ন না কর, আর ফারজানা কমেন্ট করেছেন, ইন্টার্ন না করলে কি শেফ চাকরি পাওয়া যাবে? এটা আমি একটু সাইড বাই থেকে জানতে চাইবো, ইন্টার্ন না করলে কি শেফ চাকরি পাওয়া যাবে? আপনি যেহেতু দেশে ইনস্টিটিউটে আচ্ছা, পড়িয়েছেন, হ্যাঁ আচ্ছা হ্যাঁ সাইড হ্যাঁ বাই হ্যাঁ একটা হ্যাঁ, কোশ্চেন এটা ক্লিয়ার এটা করে দেন। এটা 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 সাইড বাই এটা। দেশের একটা ইনস্টিটিউটও ছিল অ্যাজ এ কোঅর্ডিনেটর, আনসারটা হয়তো ওনার থেকে আগে। হ্যাঁ 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 হ্যাঁ। অবশ্যই। আসলে বেসিক্যালি আপনার হলো ইন্টার শেপটা, জবটা হলো আসলে স্কিল বেস, এটা হোল্ড ওয়ার্ল্ড। এটা হলো শুধু বাংলাদেশ না, শেপটা শুধুমাত্র স্কিল বেস। এটা এমন না যে আপনার স্কিলটাই মেন প্রাধান্য দেওয়া হয়। আপনার অবশ্যই এডুকেশন দরকার, এটা মাস্ট বি, কিন্তু এডুকেশন লাগে তখন যে একটা স্টেজে যাওয়ার জন্য। আপনার শেপের প্রথম স্টেজটাই আপনার হলো স্কিল বেস। আপনি কতটা স্কিল, সেটার পরে ডিপেন্ড করবে আপনি সেভ হচ্ছেন নাকি। সেম অ্যাজ ইট ইজ, আপনি যদি বাংলাদেশে অনেকজন বলে যে এটা বাবুর্চির কাজই, ধরেন এটা বাবুর্চির কাজই বলা হয়, ধরেন এটা এইভাবে করে নিয়ে বাইরের দেশেও সেম ক্যাটাগরি। এখানে এডুকেশনটা ওইভাবে করে না, প্রথম স্টেজে আপনার স্কিল লাগে। এই জন্য আমরা অনেক র্যান্ডমলি এখনো দেখে থাকি যে অনেক জায়গাতে নন এডুকেটেড সব কিচেনেই থাকে, যেমন আমার কিচেনও আছে, সবার কিচেনেই, বিদেশ বাইরে হ্যাঁ। দেশ সব জায়গার থেকেই ওটা আসেই। আর এই জন্য আমাদের মিনিমাম এসএসসি ধরা হয়, এসএসসি ধরা হয়, তারপরেই আপনার শেপ কোর্স এটা করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ, ইভেন দো বাংলাদেশেও বাইরের ক্ষেত্রেও সেম দেখা যায়, বাইরেও আমরা দেখি কি ওইভাবে করে সেম জিনিসটা দেখা যায় যে আমরা এসএসসির পরেই ওটা আপনার করতে পারবেন। এটা কোনো সমস্যা নেই, আপনার স্কিল নিয়ে কাজ করা লাগবে তারপরে। সো উনি বলতেছে যে ইন্টার্নি না করলে টেকনিক্যালি জবে ঢোকা যাবে কিনা জিনিসটা, তাহলে এটা কি যদি সেম কাজ করে পাশাপাশি? এটা এটা আসলে পসিবিলিটি, এটা অবশ্যই পসিবিলিটি। আপনি যদি আপনার স্কিল দিয়ে ডেভেলপ করতে পারেন, ওইভাবে করে যদি গেইন করতে পারেন আস্তে আস্তে, এটা পসিবল আছে, এটা সম্ভাবনা আছে। রেস্টুরেন্টে কাজ করলেন, তারপর আস্তে আস্তে না, হোটেলে এখানে ঢুকলেন। আমি আমার একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি। আমি কিন্তু কখনো ইন্টার্নি করি নাই আমার জীবনে, মানে আমার সিভিতে ইন্টার্নি নাই টেকনিক্যালি। কারণ আমি গিয়েছিলাম, ওইটা হচ্ছে অনকল ডিউটি, হোটেলে যেভাবে রাখে বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ অনকল হ্যাঁ। ডিউটিতে ডাইরেক্ট কাজ করছি আমি, ভালো লাগছে, সেট হয়েছি, টিমের সাথে কাজ করছি। সো ওইটা ইভেন আমার ক্লাসের কেউ ম্যাক্সিমাম ইন্টার্নি করে নাই আমার ক্লাসের। আমার ক্লাসে এখনো কক্স, যেমন কি যারা কক্স স্টুডিওতে যান,
ওইখানের এইচআর আরফাতুল ইসলাম, আমার ইসলাম না স্যার, আরফাত সামথিং, আমার নাম, সেম নাম আমার নিতাই, সেম ক্লাস ফেলো। ও কস্টুডের এইচআর। তারপরে চট্টগ্রাম রেডিসনে ফ্রন্ট হাউস ডিপার্টমেন্টে অনেকেই আছে আমাদের ক্লাস ফেলো, দেশের বাইরে চলে গেছে অনেকেই। সো কেউ কিন্তু ইন্টার্নি করেনি, সবাই ওই অন কলে যখন গেছিল জব পাই গেছিল টেকনিক্যালি। এটা হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন যদি নিজেকে প্রুফ করতে পারেন সেট হয়ে যাবেন। আর আমি সবসময় রিকমেন্ড করি, আমার ব্যক্তিগত রিকমেন্ড, কোর্সের থেকেও আমি রিকমেন্ড করি কাজ করার জন্য দেশের বাইরের। এখানে আমরা যদি গর্ডন র্যামসির জীবনী, মাসিমো বরাতার জীবনী, অন্যান্য শেফদের জীবনী নিয়ে থাকি, তাহলে সকল শেফকে আমরা দেখবো দে আর স্টার্ট বাই ওয়ার্কিং। অ্যাকচুয়ালি গর্ডনের জার্নিটা আমি একটু করে শেয়ার করি। গর্ডন কিন্তু প্রথমে ওয়েটার ছিল, so he started as a waiter in Scotland. আপনি সাই পেও বলতেছে ওইটা ছিল, আমিও ছিলাম। আমি ব্যাংকুইটে 2-4 হাজার মানুষের ওই কাটলারি মুছতে মুছতে, গ্লাস মুছতে মুছতে টাইট হয়ে গেছিলাম রেডিসন। সো গর্ডন র্যামসি ওই স্কটিশ রেস্টুরেন্টটাতে যখন ভালো করতেছিল, ওইখানে একটা শেফ রিকমেন্ড করে। তারপরে ওর পড়াশোনার এখানে বাইরের দেশে আসলে পড়াশোনাটা আমরা যদি মনে করি বিদেশিদের অনেক বেশি শিক্ষিত, খুবই ভুল। কারণ এখানে ইউনিভার্সিটিতে 80% এডুকেশন, কারণ আই এম দ্য টপার অফ দ্য ইউনিভার্সিটি 2020 ফর দ্য আলাস্কা ইউনিভার্সিটি। আমি দেখেছি আমার পেয়েছে ইংলিশ আছে মনে হয় 30% আমার ক্লাসে। এটা 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 সব জায়গায়, কারণ ইংলিশে যারা আছে না, মানে আমি যেখানে কাজ করি এখানে তো দেখা যায় যে মানে প্রায় 50-60 জন আমার সাথে কাজ করে, এর বেশিরভাগই ইংলিশ। আর মানে ইয়াং জেনারেশনের যারা আছে এরা এই লেভেল ও লেভেলের পরে এরা ইউনিভার্সিটিতেই যাইতে চায় না, মানে এরা মনে করে এটা ব্যয়বহুল। বিভিন্ন বিভিন্ন কোর্স গুলা করতে পছন্দ করে, এ লেভেল ও লেভেলের পরে ওরা পড়াশোনা করতেই চায় না। সো হুইচ কাইন্ড অফ উইয়ার্ড অ্যাকচুয়ালি। সো এই জন্য কাজ করার মাঝখানে ইভেন আমার ফেসবুকে একটা, আপনারা খুঁজে দেখলে দেখবেন জন ক্লার্ক, যে আমি যখন জন ক্রিস্টোফার নোয়েলির সাথে কাজ করি ম্যারিয়ট হোটেলে, সো আমাদের হেড শেফ ছিল জন ক্লার্ক। জন ক্লার্কের সাথে আমার একটা লাইভ সেশন ছিল, অনেকেই জয়েন দিয়েছিলেন এটাতে আপনারা। এটা পুরান হয়ে গেছে অনেক, হয়তো বছরের উপরে হচ্ছে, যেহেতু আপনারা এটা দেখে আসতে পারেন। জনও বলেছিল ওইখানের মধ্যে, সে প্রথমে কাজ করা শুরু করে, পরে ওই ট্রেনিং গুলা নিয়ে শুরু করে, লাইক ট্রেনিং লাইক ম্যাপল। রাসেল ভাই বলেছেন আপনারও ম্যাপলের ট্রেনিংটা, আপনি মানে শুনলে অবাক হবেন, সেম ট্রেনিংটা আমি আমার কোম্পানির জন্য বড় নাম্বার রেজিস্ট্রেশন করেছি, যাতে আমি দেশের, যেটা আমি 2 পার্টে রেজিস্ট্রেশন করেছি, একটা দেশের মানুষের জন্য আমি বলছি যেটা আমার অনলাইন স্টুডেন্টরা কোর্স করবে, আর এটা এত লো প্রাইসে অফার করার পরেও দেশের মানুষজনকে ওইটা বোঝানো যায় না যে তোমরা আগে কাজ করো, কাজ করে ফুড সেফটি হাইজিনিক ট্রেনিং গুলো করলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি আমার যে ডিস্টিংশন করা সার্টিফিকেটটা কোথায় আমি নিজেও জানি না। ইউনিভার্সিটি টপার সার্টিফিকেট গুলো প্রয়োজনই হয় নাই জীবনে। আমি এত ভালো রেজাল্ট করছি ইউনিভার্সিটিতে এখানে, কিন্তু আমার এই সার্টিফিকেটটাই প্রয়োজন হয় নাই, ইটস ডিসঅ্যাপিয়ার সামওয়্যার। সো আসলে কাজ করাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বলতে গেলে। যাই হোক, আরেকটা কোয়েশ্চেন নিয়ে আমরা ছুটে যাব রাসেল ভাইয়ের কাছে, আরেকটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। আবরার চৌধুরী কমেন্ট করেছে, had the opportunity to attend 2 classes under chef or Saif chef supervision. This man is one of the best at he does. We miss you. তারপরে আচ্ছা, আমি কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। সাইফ ভাই, the opportunity to attend 2 classes under chef supervision man. ও আচ্ছা, মানে উনি আর কি মানে সাইফ ভাইয়ের ক্লাস নিছে আর কি, ওনার ক্লাসটা মিস করতেছে। সাইফ ভাই আপনাকে মিস করতেছে, কিছু বলেন ভাই। না না, থ্যাংক ইউ। আসলে আমার স্টুডেন্ট সবাই মানে খুবই পোলাইট, এই জন্য আমি এটা খুবই প্রাউড ফিল করি। আসলে আমার স্টুডেন্টদের আমি খুবই মিস করি এখনো। আসলে আমরা দূরে থাকি তো একটু বিজিও থাকি, স্টুডেন্টের সাথে সময় দিতে পারি না।
তোমাদের সাথে সময় দেওয়ার আসলে সময় হয় না আসলে, বিজি লাইফ, আসলে দুইটা জব করে আসলে সময় পাওয়া যায় না। আমি এক্সট্রিমলি সরি গাইস। আর অবশ্যই সামনে তোমাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, কোনো কিছু আর ভালো কিছু করবো ইনশাল্লাহ। আম, আমরা ইনশাল্লাহ এরকম লাইভ করতে থাকবো। সাইব ভাইকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে, রাসেল ভাইকে পাওয়া যাবে, আরো হ্যাঁ, হ্যাঁ। বেশি বেশি পাওয়া যাবে। তো এটার জন্য বেশি বেশি লাইভটা শেয়ার দিতে হবে, সবাইকে রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার দিতে। আচ্ছা, আমরা নেক্সট কমেন্টে চলে যাই। রাসেল ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করি। রাসেল ভাই, অন হ্যাঁ, স্ক্রিন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কমেন্টটা? সবাই, হ্যাঁ, সবাই হাসি খুশি মনের। ভাই, মানে পার্সোনালি আমি যে দুইজন শেফের সাথে কথা বলতেছি, এরা মানুষ হিসাবে অনেক ভালো। কারণ মানে ব্যক্তিগতভাবে আমি যেই ব্যাপারটা আর কি মাথায় রাখি, মানে কোলাবোরেশন বা এই ব্যাপারগুলো, এগুলো যদি একই মনের না হয় না, বা একই মেন্টালিটি বা একই চিন্তা চেতনা না হলে কাজ করা কিন্তু কঠিন। আর আমাদের তিনজনেরই একটা জিনিস আমরা মানে মাথায় রাখতেছি, কারণ আমাদের যে বাংলাদেশের যে কুকিং সেক্টরটা আছে, এই সেক্টরটারে আসলে ওয়ার্ল্ড ওয়াইড যতটুকু পারা যায় পরিচিত করে দেওয়া। কারণ আমরা তিনজন যেহেতু বাইরে আছি, তো তিনজনই আমরা খুব ভালোভাবে জানি যে বাংলাদেশের খাবার বলতে যদি আমরা কাউকে বলি না যে এটা বাংলাদেশি খাবার, তো লোকজন ধরে নেয় এটা ইন্ডিয়ান খাবার। কিন্তু ইন্ডিয়ান খাবার আর বাংলাদেশি খাবারের ভিতর যে অনেকটা তফাৎ আছে, এই ব্যাপারটাকে আসলে আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে এরা কখনো ভাঙাই নেই মানে। আর এটা না হওয়ারও আসলে অনেক কারণ আছে, তো অত বড় আলোচনাতে আমরা যাব না। কিন্তু কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়া হওয়াতে কিন্তু মানে একটা ভুল ভাঙানো বা একটা স্টিগমা ভাঙানো কিন্তু অনেক সহজ। মানে 3-4 বছর 5 বছর ভালো মতো কাজ করলেই কিন্তু আসলে মানে এটা সম্ভব। আর আরেকটা ব্যাপার হইতেছে যে বাংলাদেশেরও অনেক মানে খুব ভালো ভালো শেফ আছে সারা পৃথিবীতে, এরা যার যার মতো কাজ করতেছে। তা আমাদের তিনজনের একটা মানে টার্গেট থাকবে যে সবাইকে একসাথে কানেক্ট করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেন এই বাংলাদেশের খাবারটা যে আলাদা একটা কুজিন, হ্যাঁ, এই ব্যাপারটা আসলে সবার সাথে পরিচয় করে দেওয়া। আর আরেকটা ব্যাপার হইতেছে যে আমি যে কাজ করছি না, মানে আমরা যখন আমার কাজের বেশিরভাগই কাজ করা হয়েছে আসলে মানে ইউরোপিয়ানদের সাথে, ইংলিশদের সাথে। তো এই কাজ করার কারণে আমি দেখছি যে মানে এদেরকে যখন আমরা মানে ধরেন যে সাপোজ উদাহরণ দিয়ে বলি যে চিকেন কোরমা যদি বলি, মানে চিকেন কোরমা আমি এদেরকে যদি মানে অথেন্টিক যে চিকেন কোরমাটা আছে এটা যদি বানায় খাওয়াই, তাহলে এরা মানে প্রথমটাই মানে একটা জিনিস বলে যে মানে আমাদের চিকেন কোরমার সাথে তো এখানে এরা যে টেকওয়েটা অর্ডার করে, মানে এই টেকওয়ে চিকেন কোরমার তো মানে মিল নাই আসলে। এই মিলটা না পাওয়ার কারণ হইতেছে কারণ এইখানের যে চিকেন কোরমাটা এরা খায়, এরা এইটা আসলে মানে ফিউশন করা এই দেশের মানুষের জন্য। ফিউশন করাটা সমস্যা না, কিন্তু মানে অথেন্টিক বলতে যে বাংলাদেশি ব্যাপারটা থাকে এইটার কোথাও থাকে না। মানে ব্যাপারটা হচ্ছে অথেন্টিক আসলে এরপরে ফিউশন হইলে সেটা সমস্যা নাই। কিন্তু আমাদের নামই আসলে লোকজন আসলে ম্যাপের মধ্যে পাওয়া মানে পায় না, এরা বেশিরভাগই মানে ইন্ডিয়ান খাবার বলে আর কি চালাই দেয় সবাই। আমরা হ্যাঁ, সবসময় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকি, এটা খুবই হ্যাঁ, হ্যাঁ, কমনলি জিনিস, এটা ফাইটের মধ্যে। আচ্ছা, আরেকটা কমেন্ট স্ক্রিনে একটু খেয়াল করবেন। আমি হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট গুলা স্ক্রিনে হ্যাঁ, পাস করতে থাকবো। এর অ্যান্সার আচ্ছা, আমি আচ্ছা। এই দিব। কমেন্টটা প্লিজ নিয়ে নেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। আর উনি যেটা বলছে যে জব নেওয়া যাবে নাকি, এটা আমার এক্সপিরিয়েন্সের থেকেই বলছি, আমরা নিজেরাও হায়ার করে থাকি, এটা আমার কাছে অনেকজনই নক দেই। আসলে একটু ডিফিকাল্ট, কেন আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে একটা যদি অ্যাব্রোডে তো লোক নেওয়া হয়, একটা প্রপার কোম্পানি, সে কোনো সময় কারো কাছ থেকে টাকা নেই না, টাকার কোনো লেনদেন হয় না প্রপার কোম্পানিতে। এই জন্য ওরা ডিমান্ড করে একটা ভালো পজিশনের জন্য ডিমান্ড করে, মিনিমাম একটা পজিশন হলে ওরা তারপরে স্পন্সর দিয়ে আনে। এই জন্য আপনার 100% এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। এক্সপিরিয়েন্স না হলে বাইরে জব ডাইরেক্ট পাওয়া একটু ইম্পসিবল। আর পাওয়া যায়, অনেকেই পাওয়া যায় টাকার বাই এক্সচেঞ্জ, টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু এটা আপনার জন্য ইফেক্টেডই হবে। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যদি প্রপার ভাবে থাকে তাহলে এটা আপনার জন্য বেটার হবে, এটাই সবচেয়ে বেস্ট হবে। আর মানুষ একটা এক্সপিরিয়েন্স খরচ করে যে তার থেকে প্রফিট আসার জন্য। সেম ক্ষেত্রে বিদেশে ওরাও কিন্তু থিঙ্কিং করে যে আমি একটা শেপ নিব, ভালো শেপ নিব, যে আমার টিমকে গাইডলাইন দিতে পারবে, সুপারভাইজেশন বা টিম লিডার, এরকম পজিশন মিনিমাম এরকম পজিশনে ছাড়া নেই না। এটা হলো আমার ব্যক্তিগত ইউকে বেস, এটা এইভাবে করে আমরা রিক্রুট করে থাকি আমার গ্রুপ আর কোম্পানিতে। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার, আমি সবাইকে একটা জিনিস বলি, স্টুডেন্টরা এখানে আসি ফ্রাস্ট্রেট হয়ে যায় খুব বেশি, যে জব পাচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। তা আমি বলি, আচ্ছা আমি তোমাকে কেন নিব, তুমি আমাকে আনসারটা বলো। আমি যে টাকাগুলা দিব প্রতি মাসে, 1 লাখ 2 লাখ করে বেতনগুলা দিব, অ্যারাউন্ড 2 লাখ তো বেতন পড়বেই মিনিমাম। সো এটা কেন দিব?
তুমি বাংলাদেশে যেখানে 20,000 টাকা চাকরি জোগাড় করতে পারো না, কারণ কোনো স্কিল নাই তোমার কাছে, তুমি এখানে এক্সপেক্ট করো এখানে এক্সিকিউটিভ লেভেলের জব করবা কেমনে? সো এই জন্য আমি বলি প্রয়োজনে আমার আমার যে ফেলো আছে, আমি আমার আহ, মানে ওকে এই অস্ট্রেলিয়া যাচ্ছে রিসেন্টলি, যদি সাকিব এখানে থাকে, ওর পরিবারও লজ্জা পাচ্ছে। আমি বলছি তুমি আগে নারুটির দোকানে যাই, নারুটি মারা প্র্যাকটিস করো, তান্দুরি শেফ হিসাবে হইলেও চালাই দিতে পারবো, কারণ কাজ হ্যাঁ, করে হ্যাঁ, নাই হ্যাঁ, কোনোদিন। হ্যাঁ। ও যা এখানে বিপদে এখানে পড়বে না। আমি একটু বলি, মানে যে মানে আমি এটা বলি আর কি, যারা মানে কেউ যদি আপনারা লন্ডন থেকে দেখেন তাহলে মানে মানে যারা নতুন স্টুডেন্ট হিসেবে আসছেন বা অনেকে রেস্টুরেন্টে কাজ করতে চায়, মানে এইটা আমি বলি কারণ আমরাও মানে সেম সাহেব ভাইয়ের মতো, কিন্তু সাহেব ভাই যেটা বলতেছে ওনারা আসলে হায়ার লেভেলের লোকজন হায়ার করে, মানে কিন্তু একদম বেসিক লেভেলে যেমন কিচেন পটার যেটা আছে, মানে এখান থেকে যদি আমি বলি বা কমি শেফ যেটা আছে সেখান থেকে যদি আমি বলি, তাহলে আমাদের হায়ারিং প্রসেসটা আমি বলি যে অনেক সময় দেখা যায় যে মানে ধরেন যে মানে দেশি ভাইয়ের সিভি দেখলে বা আমরা কল করি আর কি, মানে লোকটার ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে জাস্ট একটা সুযোগ করে দেওয়ার জন্য, মানে বেশিরভাগ লোকজনই যে ভুলটা করে, সাপোজ ধরেন যে আমার কোম্পানিতে ওনাকে ইন্টারভিউর জন্য আমি ডাকছি, উনি কোম্পানিটা সম্পর্কে অ্যাটলিস্ট যে একটুখানি রিসার্চ করবে, এই রিসার্চটা আসলে ওনারা মানে অনেকেই করতে চায় না, আসলে এটা একটা ভুল। কারণ ইন্টারভিউতে যখন আসবেন আপনি মাথায় রাখবেন যে আপনাকে যে যে কোম্পানিতে যে নেওয়া হবে, মানে জিজ্ঞেস করবে যে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করছেন কেন। হ্যাঁ, তো কোম্পানিতে সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিচেন পটারির জবটা দিয়ে শুরু করতে হবে যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, মানে আমার সাথে অন্য দুই যে শেফ যারা আছে এরাও একমত হবে যে কোনো এক্সপিরিয়েন্স না থাকলে ওই কিচেন পটার থেকে শুরু করতে হবে। যখন কিচেন পটারিতে আমরা যখন দেখি যে না, ছেলেটা ভালো কাজ করতেছে বা মেয়েটা ভালো কাজ করতেছে, মানে এর মানে মানে বেসিক ইয়ে ভালো আর কি, মানে নলেজ না, মানে হইতেছে যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, মানে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলে এরা আমরা আস্তে আস্তে আর কি ট্রেন মানে ছোট ছোট কাজগুলো দেওয়া শুরু করি, যে দেখি সে এই কাজগুলো কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে সে মাল্টি কাজ করে, মানে একটা একই সাথে দুই তিনটা কাজ কিভাবে সে ম্যানেজ করে, এরপরে আস্তে আস্তে মানে ট্রেনিং দেয়। আমি এইভাবেই শেফ হয়েছি আসলে, মানে আমি মানে ঢুকছি কিচেন পটার হিসেবে, তা আরেকটা শেফ কমেন্ট কাজ আছে, এটা দেখে একটু ভালো নিবেন লাগছে, স্ক্রিনে। আস্তে আস্তে আর কি মনে হয় আর কি ট্রেনিং করে আমার আর কি ধরেন যে যাক সুশেফ পর্যন্ত নিয়ে আসছিল। হ্যাঁ, তো সেই জন্য মানে আমি বললাম যে মানে আপনার মানে এই জিনিসগুলো প্রিপারেশনটা আগেই নিয়ে রাখতে হয় জবের জন্য, মানে কোন জায়গায় জবের জন্য যেতেছেন ওই মানে একটা ইন্টারভিউ দেওয়ার মানে প্ল্যানটা যদি না নিয়ে রাখেন না, তাহলে জব আসলে কেন দিবে আপনারা? ওই যে মিকিয়া ভাই যেটা বললো, আরাফাতুল ভাই যে মানে বললো যে আপনি নিজের প্রশ্ন করবেন যে আমার জবটা কেন দিবে, তো মানে ওইভাবে আসলে মানে প্রিপেয়ার হলে তো অনেকটাই জব পাওয়া সহজ হয়ে যায়। আচ্ছা, আর একটা একটা অন স্ক্রিনে কমেন্ট আছে, এটা একটু হুম। যদি নিতে। আচ্ছা, উনি মানে এটা হইতেছে যে আপনার রান্নার ইয়া থেকে আর কি উনি বলছে কিছু, এটা হয়তো উনার প্রথম রান্নার আর কি এক্সপিরিয়েন্স বলছে, যে উনি হ্যাঁ, চা বানাইতে গেছিল, 1 কাপ পানিতে দুধ চিনি চা পাতা একসাথে দিয়ে মানে চা ইয়া করে ফেলছিল আর কি। মানে এরকম ভুল আমাদের অনেকেরই হয়েছে শেফে, যে শেফের আমার আমার একটা ঘটনা বলি। হুম, আহ এইটা হইতেছে যে অনেক সময় তো আমাদের তো শেফ তো অনেকেই মানে এরা তো আর ইংলিশ না, দেখা যায় যে কমিউনিকেশনের একটা অনেক ঝামেলা থাকে। তো আমি একটা ইয়া বানাইতেছিলাম, মানে চিলিকন কার্নে বানাইতেছিলাম, তো চিলিকন কার্নে বানাইতেছিলাম পরে শেফ আর মানে হেড শেফ আর আমি দুজনে বানাইতেছিলাম, তো হেড শেফ ছিল পলিশ। তো হেড শেফ আমারে বলছে যে যাও 14 টিন খোলো আর কি, হ্যাঁ, তো 14 টিন, হ্যাঁ। আর মানে উনি আসলে আমার বলতে চাইছে 4 টিন, হ্যাঁ। আর আমি শুনছি 14। তো আমি তো 14টা টিন খোলা শুরু করছি, তো উনি আমার বলছে যে এতগুলো তো লাগার কথা না, রেসিপিতে তো এতগুলো নাই। হ্যাঁ, তা আমি বলছি যে না তুমি যে বলছো আমার 14, কিন্তু আরে আরে না 14 না 14, তা মানে ব্যাপারটা এরকমই আর কি, মানে এরকম কমিউনিকেশন মিস্টেক বা রেসিপিতে মিস্টেক এরকম আসলে কমন জিনিস। হ্যাঁ, না আমি এখন আমার ওই গল্পটা বলি, আমার জীবনের প্রথম রান্নার গল্প। হ্যাঁ, হ্যাঁ, যদি বা আবার ঠান্ডা ধরে গেছে, কাশতেছি, ঠান্ডার দিন চলে আসছে, আমাকে খুবই বিরক্ত হ্যাঁ, করে ঠান্ডাটা, গরম কান্ট্রির মানুষ তো। So, আমার জীবনের প্রথম রান্নার গল্পটা যদি শুনেন, খুবই ফানি লাগবে হুম, আপনাদের কাছে। হুম, এটা হচ্ছে আমার আহ, আহ, ঈদের সময় গ্রামের বাড়িতে সবাই ভিজিট করতো, নানুরা হ্যাঁ, সবাই ভিজিট করতো। সো ইভেন এক নানু না, বড় নানু ছোট নানু সবাই আসতো। তো হ্যাঁ, আমাদের সব নানুরা ওই গ্রামের বাড়িতে ভিজিটে গেছিল, আমিও হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি তো বাসার ভালো ছেলে, ভদ্র ছেলে, হেল্প করতে হবে না নানুদেরকে। হ্যাঁ, 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 আম্মা অসুস্থ ছিল, তো আমার নানু আম্মাকে নিয়ে হসপিটাল গেছে। তো এখন বাসায় তো মেহমান আসি টালা গেছে,
প্রচুর মেহমান। হ্যাঁ তখন আমি পড়ি ক্লাস 3-তে, হ্যাঁ ক্লাস হ্যাঁ থ্রিতে হ্যাঁ পড়ি। আমাকে রান্না করতে হবে। আমি করলাম কি, বড় একটা ডেস্কি নিলাম। হ্যাঁ ডেস্কি নিয়ে মোটামুটি ওই, আমরা এটাকে বলি, আমি কি বলি এটা আমিও তো ভুলে যাচ্ছি, চাল রাখে যে ড্যারাম বলি, ড্যারাম, আপনারা কি বলি, ওই ড্রামের মধ্যে চাল যা ছিল মোটামুটি হাফ করে ফেলছি। মানে ফুল ফুল ডেস্কি ফুল ফুল। আমি কি করছি, চাল দিছি, এর মধ্যে পানি দিছি একটু করে। এখন আমি তো জীবনে কোনোদিন রান্না করি না, আমি জানি না যে চাল বাড়ি যায়, হ্যাঁ মানে হ্যাঁ দ্বিগুণ হ্যাঁ হয়। আর এক পট দিলে যে 2-3 জনে খাইতে পারে। হ্যাঁ আমি ফুল ফুল ডেস্কি বাদ বসাই দিয়েছি জালের মধ্যে, আরো আগুন আগুনও দিচ্ছি সুন্দর করে। আমি তো চিন্তা করতেছি সবাইকে তো খাইতে হবে। হ্যাঁ এখন আম্মারা কখন আসবে জানি না, আমার রান্নাটা করে ফেলতে হবে। এখন হ্যাঁ 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 আমি এদিক দিয়ে দেখতেছি যতই তাপ বাড়তেছে চাল বাড়ি বাড়ি উঠতেছে উপরের দিকে, আর একটু গন্ধও আসতেছে। আমি মাঝে মধ্যে পানিও ডালতেছি। যখন এটা বাড়ি যাচ্ছে আমি আমি তো বিপদে, কি করবো বুঝতেছি না, উপর থেকে নিয়ে নিয়ে হাইট করতেছি, কিছু খাটের তলে, কিছু ছাদের উপরে। কিন্তু শেষই হয় নাই এই ভাত শেষই হয় না। ভাত তো হয় নাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার এই চাল সারা বাসায় ছিল, বিভিন্ন কর্নারে কর্নারে, ইভেন টয়লেটেও ছিল লুকায়। সো আমি যে ভয় পাইছি, আমি বলছি আমার তো আজকে মানে আহ, একদম সারবে ওরা, আসি একদম বকাবক, যে বকাবকবে, আমি প্রচন্ড ভয় পাইছিলাম ওইটা দেখে। এখন যখন প্রচুর ভয় পাইছি, আহ, আমি চুপ মারছিলাম কর্নারে। আমার নানুরা আসছে, এখন ওরা তো মুভ করতেছে বাসার মধ্যে, আমি জাস্ট সাইডে আছি, কেমনে গিয়া করে না, এখনো মানে চুলার মধ্যে অল্প ভাত রয়ে গেছে। তো আমি বলছি আমি মনে হয় জানি না, এটা একটু দেখো। দেখে আমি লুকাই গেছি খাটের তলে, আমরা খাটের তলে লুকাই যেতাম। তখন নানু মানে আচ্ছা বলছে হয়তো এটা হয় নাই, নতুন ভাবে ভাত বসাও। তো ওনারা তখনও খেয়াল করে নাই যে ও আমি ড্রাম বুঝছি হাফ করে বুঝছি বুঝছি। ফেলছি। হ্যাঁ, ড্রাম হাফ করে ফেলছি। চাল, নতুন চাল বসাইছে। বসানোর পরে যখন অন্য কি আলু না কি আনতে গেছে, দেখতেছে কোনার মধ্যে কিছু একটা ডেস্কির মধ্যে, ডেস্কি খুঁজে পাচ্ছে না, কারণ ডেস্কি সব তো অকুপাইড করে ফেলছে আমি ওই চাল নিয়ে বুঝছি নিয়ে। বুঝছি বুঝছি। এখন ওনারা আসি আমাকে বলতেছে কিরে এগুলো কোত্থেকে আসলো, এগুলো কোত্থেকে আসলো, অনেকগুলো নিয়ে আসছে। আমি এম্বারেসিং লুকে লুকে দেখতেছি। তারপরে অন্য নানুরা আসছে, ওরা এমন হাসতেছে, আমি তো ভয়ে শেষ এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ বাট ওরা এমন হাসতেছে, মানে আমি তো ছোট ছিল না, মানে তারপরে আমাকে বলছে, ওই চিটিং এ ভাষায় বলছে, নাতি আর ফ্যাট কি এত না, আমি একটা ভাত খাইতেছি না। তারপরে আমার পেট কি এত বড়, আমি কি এতগুলো ভাত খাইতে পারবো? তো এটা ছিল একটা আসলে মজার জার্নি। সো এটা টেকনিক্যালি আমার জীবনে প্রথম কুকিং। আমার যেটা রিসেন্টলি মনে পড়ছে, এই মাসখানেকের ভিতরে মনে পড়ছে, যেটা আমার কখনো মনে পড়ে নাই। সো এরকম জার্নি মনে পড়ে যায়। সো আচ্ছা সাইদ একটা ভাই প্লিজ কোশ্চেন আছে, নেক্সট এটা কমেন্ট। এটা এইচএসসি এইচএসসি শেষ শেষ করে। হলো, এখন আমার কি করা উচিত? আচ্ছা কে আমি উত্তরটা নিবে? আমি আনসারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এসএসসি শেষ হলো, আমার মতে যেটা প্রথম করা উচিত, তোমার কোন একটা কাজ খুঁজে কুইকলি কুইকলি কোন একটা কাজ খুঁজে জয়েন দেওয়া উচিত, হাতের কোনো কাজ প্র্যাকটিস হওয়ার জন্য। এনি ওয়ার্ক, তুমি যদি আইটি লাইনের হও তাহলে ওই রিলেটেড, দরকার হলে ডাটা এক্সচেঞ্জের ওই বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে, যেমন কি রোটারি ক্লাব বা অন্যান্য অনেক কিছু, ওইখানে জয়েন করো। আর যদি শেফ লাইনে থাকতে চাও তাহলে ঠিক আছে, কোথাও হোটেল, রেস্টুরেন্ট, হোয়াট এভার ইট ইজ, ডোন্ট নিড টু বি 5 স্টার হোটেল, জয়েন সামহার অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। সেকেন্ডলি, এক মেইন ইম্পর্টেন্ট কাজ, ভাষা শিক্ষা। তুমি কোন কান্ট্রিতে যাইতে চাও, আমি জানি অবশ্যই দেশের মানুষ দেশের বাইরে যেতে চাই। যদি দেশের বাইরে যেতে চাও, ভাষা শিখো। যদি দেশের বাইরে যাইতে নাও চাও, ইংলিশ শিখো। এই দুইটা কাজ দিয়ে শুরু করতে পারো আমার মতে। সো নেক্সট যদি এক্সট্রা কোনো পরামর্শ থাকে সাইদ ভাই প্লিজ। না, আর কিছু নাই, আপনার পড়াশোনার লেভেল যদি ভালো থাকে পড়াশোনাও কন্টিনিউ করতে পারেন, যে আপনার মনে করেন যে আমি পড়াশোনা দিয়ে ভালো কিছু করব, পড়াশোনাও কন্টিনিউ করতে পারেন। এটা এমন না যে আপনার কোনো ট্রাকেই যাওয়া লাগবে, হ্যাঁ আপনার আচ্ছা, পড়াশোনা যদি আমাদের ভালো একটা থাকে আপনি বড় পারবেন। একটা কমেন্ট আসছে, এটা আহ, একটু মাদি ভাই
থেকে তেমন সাহায্য হবে না। সবার কমেন্টই নেওয়া হবে, সবাই একটু হ্যাঁ একটু অপেক্ষা করেন, আমরা সিরিয়ালি যাচ্ছি, চেষ্টা করব সবার কমেন্টের আনসার দেওয়ার, কারো কমেন্ট বাদ পড়বে না ইনশাল্লাহ। আহ, কিন্তু একটা কাজ করতে আপনাদের অবশ্যই হবে, এটা হচ্ছে এই লাইভটা কিপ শেয়ারিং এর মধ্যে রাখতে হবে। আপনারা বেশি বেশি শেয়ার দেন, হাইলাইট লিখে দেন, ফলোয়ার লিখে দেন, টপ ফ্যান লিখে দেন @, দিয়ে, যাতে এটা হ্যাঁ। আর একটু রিচ আউট করে। কারণ হচ্ছে এটা যদি আমাদের ভালো করে, আপনারা এরকম আরো ভালো ভালো শেফদের দেখতে পারবেন, আমাদের তিনজনকে রেগুলারলি দেখতে পারবেন, আমাদের সাথে অন্যান্য শেফদের দেখতে পাবেন। তো এভাবে হয়তোবা আপনাদের জন্য অনেক কিছু, অনেক ডোর ওপেন হইতে সাহায্য করবে। এখানে কমিউনিটির মাধ্যমে কানেক্টেড হইলে নেটওয়ার্কিং ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, অ্যান্ড গুড নেটওয়ার্কিং ইজ বেটার অ্যাকচুয়ালি। সো নেটওয়ার্কিং যেমন ইম্পর্টেন্ট, গুড নেটওয়ার্কিং এর থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এটা আপনার নেটওয়ার্কিং আপনি তৈরি করতে পারবেন একটা ছোট ক্লিক আর শেয়ার এগুলোর মাধ্যমে। আচ্ছা, মাদি ভাই। উনি যে কোশ্চেনটা করছেন না ভাই, ওনার কোশ্চেনটা আমি একটুখানি বলি, তারপর আপনারাও অ্যাড করেন। মানে ওনার একটা ফাইন্যান্সিয়াল একটা সমস্যা আছে, আবার উনি আবার জানতে চাইতেছে বাংলাদেশ থেকে যদি ভর্তি হইতে চায় তাহলে কোন ইনস্টিটিউটে ভর্তি হবে। এখন আমার যেহেতু বাংলাদেশে কোনো সরাসরি কোনো ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাই, তাই এই ব্যাপারে আমি বলতে পারতেছি না যে মানে কোন ইনস্টিটিউটে যাওয়া উচিত। এটা আমি সবাইকে বলি, কিন্তু কোন ইনস্টিটিউটে যাইলে মানে এটা আপনি নিজেও একটু মানে দেখতে পারবেন যে কোন ইনস্টিটিউটে যাওয়া উচিত। মানে এরকম ইনস্ট্রাক্টর খুঁজে বের করবেন যে কিনা যার কিনা আসলেই মানে শেফ হিসেবে সে কাজ করছে। মানে এখানে বাংলাদেশে অনেকেই আসলে এখন মানে এরা আসলে ওই শেফ কোর্স করায়, কিন্তু এরা কখনো আসলে কোনো দিন এরা কোন রান্নাঘরে পা দেয় নাই। হ্যাঁ, কিন্তু এরা আসলে নিজে নিজে রান্না শিখছে। মানে রান্না শেখাটা সমস্যা না, কিন্তু আপনি যদি একজন শেফের প্রপার এক্সপিরিয়েন্স যদি নিতে চান না, মানে আসলে প্রপার ইন্ডাস্ট্রিতে ভিতরে কি হয় ইনসাইড যদি জানতে চাইলে, এরকম একজন ইনস্ট্রাক্টর আপনার বের করা উচিত যে কিনা আসলেই শেফ হিসেবে কাজ করছে, অ্যাটলিস্ট মানে 8 থেকে 10 বছর 15 বছর কাজ করছে। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপারে আমি সবাইকে বলি যে এরকম এক কারোর সাথে কাজ করবেন যারা কিনা আপনার একটা ইন্টার্ন ব্যবস্থা করে দিতে পারবে। হ্যাঁ, মানে প্রথম দিকে যে টাকা ইনকাম করতে হবে এই ব্যাপারটা আমি সবাইকে বলি যে এই ব্যাপারটা আপনি মাথা থেকে বের করে দেন যে আপনার টাকা ইনকাম করতে হবে। প্রথম যে কাজটা করা উচিত, এবং আমি মানে মানে সবাইকে বলি যেটা, যে স্কিল আপনি অর্জন করেন কয়েক বছর, 2 বছর 3 বছর 4 বছর কাজ করে স্কিলটাকে আগে গ্রো করেন। যে মানে স্কিলটা যখন গ্রো হয়ে যাবে না, তখন টাকা দেখবেন আপনার পেছনে অটোমেটিক আসতেছে। সুতরাং টাকার পেছনে দৌড়ানোর দরকার নাই, মানে ইয়া করা উচিত, মানে স্কিলটা কিভাবে গ্রো করবেন সেটা দেখা উচিত। আর টাকা যেহেতু আপনার নাই আপাতত, মানে যেটা সবচেয়ে সহজ সেটা হইতেছে যে মানে বাসে মানে বেসিক রান্নাটা কিন্তু আমি সবাইকে বলি যে আপনার মা, খালা, বউ এদের কাছ থেকে কিন্তু শিখে ফেলতে পারতেছেন। মানে আর সারা বেসিক বাংলাদেশের বেসিক খাবারটা শিখে ফেললে আমি আপনার গ্যারান্টি দিতে পারবো যে আপনি সারা পৃথিবীর অর্ধেক খাবার আপনি রেডি করতে পারবেন, যদি বাংলাদেশের আপনি বেসিক খাবারগুলো আপনি রেডি করতে পারেন। এক, আর ইউটিউবে প্রচুর রেসিপি আছে, প্রচুর বলতে প্রচুর। আর এখন তো আর এই ইন্টারনেটের তো আর ঝামেলা তো আর বাংলাদেশে নেই। হ্যাঁ, তো ওইখান থেকেও আপনি আর কি বেসিক রান্নার যে ব্যাপারগুলো আছে, মানে মাদার সস বলতে যে সসগুলো আছে এগুলো আপনি এখান থেকে শিখলেন। আর রান্না শেখার পরে আপনি যেটা করতে পারেন, নিজে একটা কিছু রান্না করলেন, ওইটারে অ্যাটলিস্ট 5 থেকে 10 জন মানুষ আপনি খাইতে দিলেন, তারপরে এদের জিজ্ঞেস করলেন যে খাবারগুলো কেমন হয়েছে। বেশিরভাগ মানুষ আর আরেকটা ব্যাপার মনে রাখবেন যে মানে এই খাবারগুলো অবশ্যই ট্রাই করবেন না অপরিচিত মানুষদের দিতে, কারণ পরিচিত মানুষদের দিতে আপনার চেহারার দিকে চায়া হইলেও কেউ বোঝে না মজা হয়েছে, কিন্তু আসলে এদের কাছে হয়তো ভালোই লাগেনি। কিন্তু অপরিচিত মানুষরা এটা আর কি সরাসরি বলবে যে না এটা ভালো হয়েছে কি ভালো হয়নি। তো সেই জন্য আমি বলবো যে এই ব্যাপারগুলো আপনি মাথায় রাখতে পারেন। হ্যাঁ, আরফাতুল ভাই বা সাইদ ভাই যদি আরো কিছু অ্যাড করতে চান। সাইফ ভাই, যদি আপনার কোনো কিছু অ্যাড থাকে এখানে। মানে ওনার প্রশ্নটা আমি একটু বলে দিই, তাহলে আপনার যে মনে হবে যে উনার আসলে আর্থিকভাবে একটু ঝামেলায় আছে, হুম আর হুম। বাংলাদেশে উনি আসলে কোন ইনস্টিটিউটে হ্যাঁ ভর্তি হ্যাঁ, হইতে পারে আর কি, যদি ভর্তি হতে চায়। বেসিক্যালি এখনো আমার পার্সোনালি যেটা, আমি এখন বাংলাদেশে নাই, এই জন্য রিকমেন্ডেশন আমি প্রপার ভাবে দেওয়াটা পছন্দ করি। আসলে এখন আমি কোনো বাংলাদেশে নাই, এই জন্য বাংলাদেশ সিচুয়েশনও জানি না যে ওদের কালিনারি আর্টস নিয়ে কিভাবে চলতেছে। এই জন্য আমি এটা বিষয় নিয়ে রিকমেন্ডেশন আমার কাছে নাই, আপনি খুঁজে দেখতে পারেন। ওটাই আমি মেহেদী ভাইয়ের সাথে টোটালি সহমত। কেন আসলে আপনি যদি শেপ ভালো খুঁজতে পারেন, যে ইনস্ট্রাক্টর ভালো, তা আপনার কেরিয়ার জন্য অনেক ইম্প্যাক্ট করবে। কেন একটা ভালো ইনস্ট্রাক্টর আপনার কেরিয়ারকে অনেক অনেক একটা ভালো দিক দেখাতে পারবে। কারণ সে যদি প্রপার ডিশ আর প্রপার নলেজ যদি আপনার সাথে শেয়ার করতে পারে, সেটা কেরিয়ার জন্য আপনার বেস্ট হবে। এটাই আমার রিকমেন্ডেশন। আমি এখানে ছোট করে অ্যাড করি সাইফ ভাইয়ের সাথে। এটা হচ্ছে ইনস্টিটিউট আপনি চুজ করার আগে আমরা কেউ তিনজনের কেউ বাংলাদেশে কোনো ইনস্টিটিউটকে সরাসরি
রিপ্রেজেন্ট করি না বা আমাদের কোনো ইনস্টিটিউটকে গাইড করি না, যার কারণে আমরা কাউকে রিকমেন্ডেশন দিতে পারতেছি না। যার কারণ হচ্ছে ওটার রেসপন্সিবিলিটি আমরা নিতে পারবো না। মুখ থেকে একটা ওয়ার্ড বের হয়ে যাবে আর ওই ওয়ার্ডের রেসপন্সিবিলিটি ঘাড়ে চলে আসবে। আমাদের একটা কথায় একটা ছেলে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনভেস্ট করে ডিপ্লোমা বা শর্ট কোর্স নিয়ে নিবে, কিন্তু পাবে কি এন্ড অফ দ্য ডে? ও যদি ফ্রাস্ট্রেশন পায় তাহলে এটার দায়ভার আমরা নিতে পারবো না, যার কারণে আমরা রিকমেন্ডেশন গুলো দিই না আপাতত। যদি এমন হয়তো আমরা গাইড করতেছি কোনো একটাকে, তখন রেসপন্সিবিলিটি নিতাম। এখন তো আপনি যদি বলেন হাইজিন নিয়ে, ফুড সেফটি নিয়ে, আপনি অনেক বছর 10 15 20 বছর ধরে শেফ লাইনে আসেন, হাইজিন সেফটি নিয়ে কোর্স করতে পারেন, তাহলে 3 জনকে জিজ্ঞেস করেন, আমার কাছে কোর্স আছে, আপনি মানি ব্যাক গ্যারান্টি 80 করে ফেলতে পারেন। আরো মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে এখানের কোর্স যেটা বাংলাদেশে পাবেন না কখনো, তো ওইটা অফার করতে পারি। কিন্তু আপনি বলতেছেন শেফ কোর্স করবেন, লং টার্ম কোর্স, এটা না একটা অনলাইন এক্সাম কোর্স না যে আপনি দুম করে করে ফেললেন। তো আমরা দেশের ইনস্টিটিউট গুলাকে আপাতত রিকমেন্ড করি না, বাট একটা ওয়ে আছে। ওয়েটা কি? এটা হচ্ছে আপনি যত স্টুডেন্ট পাস হয়ে গিয়েছে, ধরেন যতগুলো ইনস্টিটিউট আছে আপনার নিয়ার বাই গুলো লিস্ট ডাউন করেন, করে তাদের স্টুডেন্টরা কেমন করতেছে ওদের থেকে ফিডব্যাক নেন, সরাসরি স্টুডেন্টদের সাথে কানেক্ট হন। ওদের বিভিন্ন গ্রুপ আছে, সবগুলো ইনস্টিটিউটের গ্রুপ আছে, গ্রুপে জয়েন দেন, গিয়ে স্টুডেন্টদের সাথে সরাসরি কথা বলেন, কথা বলে জিজ্ঞেস করেন ওইখানে হ্যান্ডস অন ট্রেনিং কেমন ছিল, ইন্টার্নশিপের অপরচুনিটি কেমন ছিল। যদি দেখেন সবকিছু ঠিকঠাক ছিল, দেন জয়েন করেন। দেন আপনার কাছে যেটা বেস্ট পিক মনে হয় ওইটা নেন। আদারওয়াইজ আমাকে বললে আমি বলছি দেশের বাইরে আসেন, বাংলাদেশের যে টাকা নেই ওইটাকে আপনি কুড়িয়ে চলে যেতে পারবেন, আমি বলবো যে এটা। আচ্ছা, একটা সালাম জানিয়েছেন হাসিব সব 3জনকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পুলক আকবর ভাই প্রাউড অফ ইউ ব্রাদার্স দিছে, থ্যাংক ইউ পুলক আকবর ভাই। নেক্সট কমেন্ট আমাদের আসতেছে, ইমরান হুসাইন কমেন্ট করেছে। ইমরান, কেমন আছো? তুমি ভালো আছো? আমি দেখতে পাচ্ছি তোমার কমেন্ট। তুমি ভালো করবা ইনশাল্লাহ, সামনে ভালো করবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমার সাথে আমার টেনিস ছিল, ভালো করছে, এখন কানাডাতে আছে। হ্যাঁ, ভালো করবা ইনশাল্লাহ, তোমার জন্য দোয়া রইল অনেক। এই সাইব ভাই, আপনি না ইমরানকে চিনেন, অডিয়েন্স কি ইমরানকে চিনে? বলতে হবে ইমরান আপনার ট্রেনি, এখন কানাডাতে আছে, পড়তে হবে তো। মানে আমরা তো ভাই জানি না পড়লে। সাহেব ভাই, মানে উনার প্রশ্নটা আপনি উত্তরটাও দিয়ে দেন, তাহলে ধরেন যে অন্য যারা আছে এদের জন্য হইব। মানে উনি জিজ্ঞেস করতেছে, উনি কিচেন পর্টার হিসেবে আছে, উনি যদি ক্যারিয়ার মানে কমি শেফ মানে শেফ দি বাইরে পার্টি হইতে চায়, কি করতে হবে? বাংলাদেশের হিসেবটা আলাদা, কিন্তু বাইরের যে বাংলাদেশের হিসেবটা আসলে আমি বলে দিই, কেন আমার ডবল এক্সপিরিয়েন্স, বাংলাদেশে আর বিদেশ দুইটাই এক্সপিরিয়েন্স, দুইটাই হায়ার পজিশন, এই জন্য আমি ভালো করে ডিসক্রিপশন দিতে পারবো। বাংলাদেশে আমরা হলো কিচেন পোর্টার মনে করি সবচেয়ে খারাপ জব, এটার উপরে খারাপ জব আর হয় না, কিন্তু আসলে সত্যি কথা না। এটা হলো আপনার শেফ হওয়ার রুট, এটা হলো রুট। আপনি যদি কিচেন পোর্টার থেকে কাজ শুরু করেন, বিদেশ দেশে ডাইরেক্ট শেফ হয় না। আপনি যত গ্রাজুয়েশন থাকুক, যত যাই থাকুক, ডিগ্রি থাকুক, আপনার প্রথমে কিচেন পোর্টারে পাঠাই দিবে। প্রথম বলবে যে আপনি কিচেন পোর্টারে শুরু করেন, তারপরের থেকে স্টেপ বাই স্টেপ আপনার শুরু হবে। যদি আপনি স্টুডেন্ট এই দেশে আসেন, প্রথমে আপনার জব শুরু হয় কিচেন পোর্টার, এটা নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা করেন না। দিস ইজ দ্য পারফেক্ট ট্রাক ফর দ্য অ্যাজ এ শেফ, এটার উপরে কোনো ট্রাক নাই। কিচেন পোর্টারের থেকে আপনি তখন থেকে আপনি আপনার ইয়ের থেকে শিখতে পারবেন যেভাবে হাইজিনিক কিভাবে থাকা যায়। কারণ বাংলাদেশে যে প্রেক্ষাপট চলে, এই দেশে ওইভাবে চলে না, এখানে হাইজিন লেভেলটা অন্য লেভেলে। এই জন্য ওই কিচেন পোর্টারের থেকে বেশিরভাগ এখানে শেফ আসে, সবাই, ইভেন দো সবাই, হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম। হ্যাঁ, হ্যাঁ। সো এস এন পিঙ্কি সালাম জানিয়েছেন। আহ আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। আরেকটা কমেন্ট আসছে, এটা হচ্ছে ইকবাল ভাইয়ের। ইকবাল ভাই উনি অনেক সিনিয়র মানুষ, আমাদের থেকে বয়সে অনেক বড়। উনি কিন্তু আমার থার্ড ক্যাম্পের মেম্বার, সেকেন্ড ক্যাম্পের মনে হয়, আই থিঙ্ক। ইকবাল ভাই সেকেন্ড ক্যাম্পের মেম্বার অনেক হয়ে গেছে, মনে রাখতে পারেন, এটার জন্য আমি সরি। আসলে ইকবাল ভাই সৌদি আরবে আছেন আর কি, সৌদি আরব থেকে দেখতেছেন আই থিঙ্ক। আসসালামু আলাইকুম শেফ, কেমন আছেন? আপনাদের একসাথে দেখে খুবই ভালো লাগলো, বারেকাল্লাহ জানিয়েছেন। তো ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের থেকে অনেক বেশি সিনিয়র। আমরা আপনার জন্য ওয়েল উইশ শেয়ার বলবো, এটা শুভকামনা
কিভাবে বলতে হয় আসলে আমি পারফেক্টলি বলতে পারতেছি না, যেহেতু সিনিয়র মানুষ আপনি। আহ, আমাদের জন্য দোয়া করবেন, শুধু বলতে পারি এতটুকু। দেশের খাবারটাকে নিয়ে আমরা আমরা দেশটাকে নিয়ে উপরে নিয়ে যেতে চাই এক কথায়। দেখা সেটাই। যাচ্ছে আমাদের দেশে তো আপনার অনেক ধরনের আপনার ভ্যারাইটি আছে আমাদের দেশে, অনেক ধরনের ভ্যারাইটি আমাদের দেখেন আজকে আমরা যে তিনজন আসলাম, আপনি কোনো কেউ ওজনে কম দিতে পারবে না এখানে। তার মানে হুম, এটার মিন্স নয় পাল্লার ওজন বলতেছি না, আমি বলতেছি হুম, হুম, কাউকে আপনি অযোগ্য বলতে পারবেন না। সবাই হুম, কোয়ালিফাইড, ভালো অবস্থানে আছে। কোথায় আছে? ইউকে তে ভালো অবস্থানে আছে। তো এরকম হুম। তিনজন শেফ এখানে আসলাম, দ্যাট মিন্স এরকম আরো অনেকেই রয়েছে যারা ক্যামেরার অন স্ক্রিন আসে না সহজে। না না, সো সেটাই। এগুলাকে আমাদের আনতে হবে, আমাদের পজিটিভ মেন্টালিটি, ফ্রেন্ডলিনেস, আমাদের ভালোবাসা দিয়ে। সো সবাইকে আমরা গ্যাদার করার চেষ্টা করব অ্যাজ মাস্ট উই ক্যান, কিন্তু হয়তোবা সবাইকে পারবো না। সো এটার জন্য আপনাদের সাপোর্ট সব সময় প্রয়োজন। আপনারা বিভিন্ন ব্লগে যাই শেয়ার দিয়ে দেন, বিভিন্ন ব্লগের হুম, পোস্টে লাইক কমেন্ট করেন, এঙ্গেজ থাকেন। সো আমাদের এখানে যে শেফ গুলো আছে, ইউটিউব আছে সবার, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, কিপ ফলোইং। সাইড বাই করে প্লেটিং টেকনিক নিয়ে কাজ। আমি কাইন্ড অফ আপনার এডুকেশন কনসালটেন্সি, হুম। বিজনেস কনসালটেন্সি এগুলা নিয়ে করি কাজ। সো আমার কাজই হচ্ছে ডেভেলপমেন্ট, আর&ডি নিয়ে বেশি কাজ করি, রিসার্চ হুম, নিয়ে। আমাদের রাসেল ভাই বিজনেস গাইডলাইন দিচ্ছেন, হ্যাঁ, কিভাবে নতুন রেস্টুরেন্ট করতে পারেন, কিভাবে আপনার ডিফিকাল্টি গুলা ফেস করবেন, এগুলা নিয়ে কাজ করতেছে। সো আপনারা যদি ফলো করেন আপনাদের দেশের শেফকে, এক ছোট একটা লাইক কমেন্ট দিয়ে এঙ্গেজ রাখেন, সো এটা হেল্প করবে কি নতুন আর দুইজন যারা আসছে ওদেরকে হেল্প করবে। আর সোসাইটিতে আরো যে শেফ গুলা আসতেছে না, হাইডে আছে, ওদেরকে নিয়ে আসতে আমরা সফল হব। ওদের যদি নিয়ে আসি, দুইটা জব অপরচুনিটি ক্রিয়েট হবে। কেমনে? ওই মাধ্যমে যদি আপনি কোনোভাবে কানেক্টেড হন। যেমন কি আমার কথা বলি, আমি ইউকেতে আসি, আমার কোভিড এর সময়ও জব পাওয়ার কারণ ছিল লিঙ্কডইন। লিঙ্কডইনে আমি মাইকেল ডিনের সাথে কানেক্টেড ছিলাম। I don't have any idea what who is Michael Dean actually. I হুম, have no idea, zero idea about Michael Dean. কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ডে যখন আমি পড়াশোনার সময় ছিলাম, তখন আমি দেখতেছি মাইকেল ডিন হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড নাম্বার ওয়ান শেফ, ওয়ান মিশেলিন শেফ এখন, হুম, রিসেন্টলি স্টার পাইছে। তো ওনার এখানে আমি জব অফার পাইছিলাম এবং ইন্টারভিউ দিতে গেছি। যেহেতু আমি কাজ করছি আগে, আমি ইন্টারভিউ, আমার জীবন আমি কখনো ফুল ইন্টারভিউ দিই নাই। যদি আমি কিচেনে ইন্টারভিউ করি, আমি হুম, ফার্স্ট হুম, 20 মিনিটের মধ্যে জব কনফার্ম করছি, আমার বিগিনিং জব গুলা। হুম, আর হুম, এখন হুম, যেহেতু হেড শেফ রোল প্লে করি, সো হুম, এই জন্য আপনার ইন্টারভিউটা তেমনটা ওইভাবে হয় না, হালকা গল্পের মতো হয়, একটু হ্যাঁ, হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। বাট শেফ দ্য পার্টি রুলে আমরা তো কিচেনে অন অন হ্যান্ড ট্রেনিং গুলা নেই। সো আমি হ্যাঁ, হ্যাঁ। কখনো অন হ্যান্ড ট্রেনিং এ 20 মিনিটের, আমি করছি 2-3 ঘন্টা কাজ করে দিছি ওদেরকে, কিন্তু হ্যাঁ, টোয়েন্টি ট্রায়াল মিনিটের শিফটে, হ্যাঁ। কম পাইছি। হুম, হুম। সো এই জন্যই সবাইকে একটু লাইক কমেন্ট শেয়ার রাখতে বলবো। নেক্সট কমেন্টটা যদি প্লিজ রাসেল ভাই নিতেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা অলরেডি দিছি, তারপরে আমি আরেকবার ছোট করে দিয়ে বলে দিতেছি। মানে মানে যেহেতু রান্না নিয়ে কাজ করতে চাই, রান্না নিয়ে আসলে অনেক রকমের কাজ আছে। কিন্তু আপনার প্রশ্নটা দেখে আমি বুঝতেছি যে আপনি হয়তো মানে বাসা থেকে হোমমেড ফুড এই ধরনের কিছু আর কি করতে চাইতেছেন। তো হোমমেড ফুড নিয়ে যারা কাজ করতেছেন, এরা আসলে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা সার্ভে করতে হয়। সার্ভে করলে মানে আপনার আশেপাশের যে এরিয়াটা আছে, এই এরিয়াটাতে একটা সার্ভে করে দেখতে হয় যে এখানে মানুষজনের আসলে খাবারের হ্যাবিটটা কি, কি খাবার এরা পছন্দ করতেছে। তো তখন একটা সার্ভে করলে আপনি একটা ডেটা পাবেন। তো ওই ডেটার উপর বেস করে আপনি হয়তো ধরেন যে প্রত্যেক দিন এরকম করলেন যে 10-15টা আইটেম, ছোট ছোট আইটেম আপনি করলেন, মানে ট্রায়াল বেসিসে এগুলো আপনি খাইতে দিলেন লোকজনকে। তো দিলে হবে কি, লোকজন যখন ভালো লাগে না, তখন এরাই আপনার কাছে আবার বলবো যে এই খাবারটা আমরা চাইতেছি আপনার কাছে, এটা আসলে কিভাবে আমি ইয়া করতে পারি, মানে কিভাবে আমি অর্ডার করতে পারি। তো এরকম ছোট একটা মেনু করে, মানে এগুলো কিন্তু একদমই ফ্রি করতে পারবেন সবগুলোই, কিন্তু আপনি ফেসবুকে একটা পেজ খুলেই করতে পারবেন। আপনার যে এরকম একদম বড় একটা কোম্পানি করতে হবে, একটা লোগো বানাইতে হবে, এগুলো কিছুই করতে হবে না। মানে আমরা মানে বিজনেস যারা করতে চাই, এরা প্রথমেই শুরু করে দিই যে একটা লোগো বানাইতে হবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে, এগুলো কিছুই লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে আপনার ডিমান্ড। মানে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় না, মানে লোকজন মানে অটোমেটিক আপনার কাছে আসবে মানে খাবার অর্ডার করতে। আর আমরা যারা রেস্টুরেন্ট বিজনেসে আছি, খাবারের বিজনেস আছে, আমরা জানি যে মানে আমাদের খাবার যদি ভালো না হয় না, মানে আমরা যত কিছুই করি,
মানে এটারে যদি সোনা দিয়ে মুড়াই নিয়ে আসি না, তাও লোকজন এটার আর আবার অর্ডার করবে না। এ ভাই, সুতরাং হইতেছে একটা আপনার চিটাং একটা এর উইনিং কথা বলি, প্রোডাক্ট লাগবে প্রথমে। একটা চিটিং এর কথা বলি, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ সোনা হ্যাঁ দিয়ে মোরাই যখন বলবেন, হ্যাঁ হ্যাঁ। সোনা দিয়ে রা বললে ফাইসনি। কি ফাইসনি চিনেন? না, চিটাং একটু এর বাইকে বলেন। হ্যাঁ, ফাইসনি মানে একটা শুটকি, ড্রাই শুটকি, যেটা হ্যাঁ খুবই হ্যাঁ হ্যাঁ টেস্টি। হ্যাঁ তো সোনা দিয়ে রা বললে ফাইসনি মানে আহ আহ, ও আহ, ওই আপনার হাসি বিসি দিয়ে শুটকিটা রান্না করে, ওইটার টেস্ট এত চমৎকার হয়। এটা হ্যাঁ মানে হ্যাঁ। সোনা দিয়ে মোড়াই দিছে মনে হয়। তো ও ফোনটা দিছে। আচ্ছা তো আচ্ছা। এটা মুরব্বীদের অনেক পুরান কনসেপ্ট কথা, সোনা দিয়ে রা বললে ফাইসনি। আপনার কথার মাঝখান থেকে আসে। আচ্ছা, কিছু সালাম নিয়ে নি, ওরা যা সালাম দিয়েছেন বলবেন যে হ্যাঁ 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 হ্যাঁ। আবার নিচ্ছি না। আহ, বাইজিৎ সালাম দিয়েছেন, তারপরে মামুন সরকার হার্ড রিয়েক্ট দিয়েছেন, মামুন সরকার সালাম জানিয়েছেন। আনিকা, আনিকা হচ্ছে আমাদের আমার আর এন ডির একজন একজন মেম্বার, রিসার্চে আছে, আমার রিসার্চের কাজে হেল্প করে। আর আর আনিকা উম, হচ্ছে খুবই একটা গুড হ্যান্ডস এর হুম। আপকামিং শেফ আমি বলবো। সে বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হবে একদিন ইনশাল্লাহ। মেয়েটা ভালো, হাতের কাজে ভালো। আহ সো ও হ্যালো জানিয়েছে, গুড আফটারনুন জানিয়েছে। হার্ড রিয়েক্ট দিয়েছে ইঞ্জিনিয়ার এমআর। রিমা সালাম জানিয়েছেন, তারপরে এনজয় মাই লাইফ সাইলেন্ট লাইফ, আচ্ছা সালাম জানিয়েছেন। আচ্ছা, সকলের সালামের উত্তর দিচ্ছি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেক্সট এই কমেন্টটা আমরা নিয়েছিলাম অলরেডি না ভাই? হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তারপরে সুন্দর লাগতেছে বলতেছে, সুন্দর আড্ডা, হুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই কমেন্টটাও নিয়েছিলাম আই থিঙ্ক। নেক্সট কমেন্টে নিয়ে যাই। নাসমুল ইসলাম শেফ কমেন্ট করেছে, ইংলিশ ইংলিশটা শিখতে হবে হ্যাঁ, যে আহ, কোনো কান্ট্রির জন্য। হ্যাঁ যে কোনো কান্ট্রির জন্য। হ্যাঁ, ওই আমরা ইংলিশ নিয়ে যখন আলোচনা করতেছিলাম তখন, তাহলে তার মানে আমাদের অনেক কুইক কমেন্ট নিতে হবে, অনেকগুলো কমেন্ট বাদ পড়ছে। আমি জানি না আমাদের তিনজনের কমেন্ট গুলো এখানে আসতেছে কিনা। না আমাদের না, সাইড এখানেই ভাই, আসতেছে, আমার কমেন্ট গুলো দেখছি, এখানেই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসতেছে আপনার আসতেছে। গুলো আসতেছে, আমার গুলো আসতেছে কিনা আমি জানি না, কিন্তু আপনার গুলো সব পাচ্ছি আমি, আপনি চেক করছি। হ্যাঁ 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 আপনাকে নাম্বার ওয়ানে দেখাচ্ছে, হ্যাঁ লাকি হ্যাঁ ইউ। আচ্ছা, আহ, আমাদের ওয়ালিদ একটা কমেন্ট করেছে, আপনি কমেন্টটা পড়তে থাকেন, এর মাঝখানে আমি কথা বলতে থাকি। আম, আহ, রাসেল ভাই, আমাদের হ্যাঁ। সাইব ভাই কিন্তু নেটওয়ার্ক ডিফিকাল্টি ফেস করতেছে। ও আশা করি আচ্ছা সাইব ভাই আচ্ছা। ক্লিয়ার হইলে আবার আসে যাবে, আমরা কথা বলতে থাকি মাঝখানে। তো হ্যাঁ আপনি হ্যাঁ, কমেন্টটা for your একটু honor, Jigen দেখেন। tourism hospital with a major of food তো and production and other national celebration. আচ্ছা। আচ্ছা, বাংলাদেশের আসলে রেস্টুরেন্ট ব্যবসার ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি, অনেকেই বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায় আসতে চায় রিসেন্টলি। বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসা কাইন্ড অফ ট্রিকি রাইট আপ। আমি এই নিয়ে একটা বাংলাদেশের রেস্টুরেন্ট নিয়ে কাজ করে এরকম শাহরিয়ার নাকিব একজন লোক বলে, উনি ইউকের সাথেও খুবই ওয়েল কানেক্টেড বলবো, ইউকের অনেক বড় বড় শেফের সাথে ওয়েল কানেক্টেড। সো হ্যাঁ শাহরিয়ার নাকিব ভাইয়ের সাথে যখন আমি কথাবার্তা বললাম, একটা পডকাস্ট হয়েছে রিসেন্টলি। সো আশা করি ওই পডকাস্টে আপনারা অনেক কিছু জানতে পারবেন, সামনে এটা রিলিজ হবে। আর ওইখানেই আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায় শেফদেরকে কিছু টেম্পোরারি রাখা, ছাঁটাই করে দেয়, এরপরে তারপরে মালিকদের উল্টাপাল্টা ডমিনেশন অ্যাপ্রোচ হয়ে যায়, একবার একটা হাইপ নিয়ে স্টার্ট করে কিন্তু কনসিস্টেন্সি থাকে না, কিপ গোয়িং থাকে না। সো অনেকগুলা ফ্র্যাকচার নিয়ে আসলে বাংলাদেশের এই ফুড ইন্ডাস্ট্রিটা জমে গেছে। আর একটা কথা আছে, আমার একটা ফিলোসফি, আমি বাচ্চাকাল থেকে ব্যবসা করতেছি, আমার 16 বছর বয়স থেকে। সো আমার ফিলোসফি হচ্ছে, আমি চুল কাটতে জানি না তাই নাপিতের দোকান দিব না, এটা হচ্ছে আমার হ্যাঁ ফিলোসফি। হ্যাঁ আমি হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ। পারি, আমি দরকার হলে 50টা বিজনেস অন করব, এটা আমার মর্জি, কারণ আমি 50টাতে স্কিল, কিন্তু আমি যেটা জানি না ওটাতে যাই যাই না আমি, এটা হচ্ছে আমার রুল। আর আমি কম শেয়ারে যাই, আমার দুইটা রুল, আমি ইজিলি শেয়ারে যাই না, বাট যাই, যাই না এমন না, কিন্তু খুবই হ্যাঁ। কম যাই। আহ, কিন্তু মেন যেটা রুল ফলো করি, ওই চুল কাটতে না জানলে আমি নাপিতের দোকান দিই আমি না। আমি একটাই অ্যাড করি আপনার সাথে, মানে আমি তো ওই মানে বিভিন্ন বিজনেস কনসালটেন্সি যেই মানে যাদের ফুড বিজনেস আছে ওইখানে, তো
তো অনেক ক্লায়েন্টের সাথেই আমার কথা হয়। তো একটা ক্লায়েন্ট আমি পাইছিলাম, ওনার নাম আমি মেনশন করতেছি না। তো উনি আসলে ওনার সাথে কথা বলার পরে যেটা দেখলাম যে উনি আসলে ইনভেস্ট করছে ওনার রেস্টুরেন্টে হুম প্রায় 50 লাখ টাকা। তাও এটা ঢাকাতে না, ঢাকার বাইরে উনি ইনভেস্ট করছে 50 লাখ টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে 50 লাখ টাকা তো আপনি ইনভেস্ট করছেন, তো মানে আপনার কেন মনে হইলো যে আপনার আসলে রেস্টুরেন্ট ব্যবসায় আসা উচিত? কারণ উনি হইতেছে একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ। হুম হুম তা উনি বলছে যে না, উনি দেখছে যে আশেপাশে রেস্টুরেন্টে সবাই আর কি ভালো করতেছে, তা ওনার মনে হলো যে না, কিছু টাকা আছে, তাহলে ঠিক হুম আছে এগুলো ইনভেস্ট করে ফেলি। তো উনি সেই জন্য 50 লাখ টাকা ইনভেস্ট করছে। আর এখন যেটা ঝামেলা হইতেছে যে এখন আসলে কোনো বিজনেস নাই। তো উনি শেফ খুঁজতেছে, আমার মানে হাতে পায়ে ধরতেছে যে ভাই আপনি আমার একটা শেফ আইনা দেন। আমি বলতেছি যে ভাই, শেফ আইনা দেওয়া বা ম্যানেজার আইনা দেওয়া তো ব্যাপার না, ব্যাপার হইতেছে যে আপনি তো বিজনেসটা বুঝতেছেন না। তো এখন আপনার যে লোকজন নিয়ে আসলে এরা তো আপনার টাকাটাই ভেঙে ভেঙে খাবে, মানে আপনার এইটা সেটা বুঝ দিয়ে দিবে। তো আপনি যে কথাটা বললেন না যে ওইটার সাথে, মানে ওই কথাটারই আমি মানে অ্যাড করার জন্য বললাম যে আপনি আসলে যে বিজনেসটা জানেন না, এই বিজনেসটা আসাটা আসলে মানে পুরাই বোকামি। কারণ এই 50 লাখ টাকাই মানে লস। আর খাবারের বিজনেসের আরেকটা বিপদ হইতেছে কি যে প্রথম 1 বছরের মধ্যে ভিতরে প্রায় দেখা যায় 60-70% রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। আর প্রথম মানে 5 বছরের ভিতরে প্রায় 90% রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায় যেগুলো ওপেন হয়। মানে রেস্টুরেন্ট ব্যবসাটাকে ধরে রাখাটা অনেক টাফ, মানে অনেক টাফ। কিন্তু তার উপরে যদি আপনার ধারণাই না থাকে রেস্টুরেন্ট বিজনেস সম্পর্কে, তাহলে তো মানে মানে পুরো ষোলকলাপূর্ণ। মানে তাহলে রেস্টুরেন্টটা ধরে রাখবেন কিভাবে, ঠিক না? আচ্ছা, এই কমেন্টটা কি নেওয়া যাচ্ছে? হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ। আচ্ছা, এটা সাইফ ভাই দেন আনসারটা। I হুম have a few concerns currently. I am a pursuing 4-year honors degree in tourism and management with a major food and হ্যাঁ। আচ্ছা, দেখছেন কোশ্চেনটা ইয়ে ভাই, সাইফ ভাই? হ্যাঁ হ্যাঁ ওয়াকিল উনি দেখছি। ইসলাম মূলত কি সামি জানতে ভাই করছে। চাচ্ছেন? কমেন্টটা আমার স্ক্রিনে ফুললি দেখাচ্ছে না কেন জানি। উনি উনি না না, মূলত কি ফুললি জানতে আমি চাচ্ছেন? পাচ্ছি না, কমেন্টটা আমি ফুললি পাচ্ছি না আচ্ছা আমি। আচ্ছা, আমি বলে দিতেছি উনি যে কমেন্টটা করছে সে মানে হ্যাঁ। সেটা হইতেছে যে মানে হুম উনি আসলে বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল মানে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে অ্যান্ড বেভারেজ ওটা নিয়ে দেখে পড়াশোনা আন্ডার করতেছে ন্যাশনাল গ্রাজুয়েশনে ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তো উনি হুম জিজ্ঞেস করতেছে মানে এই মানে কোয়ালিফিকেশনটা কি বাইরের দেশে ভ্যালিড হবে কিনা, এটা নিয়ে আর কি। এটা হলো, এখন হলো শেবের যেই প্রেক্ষাপট আছে, শেবের যদি প্রেক্ষাপটকে হোটেল হোটেল লাইনের সেম সেম হোটেলে যেই প্রেক্ষাপটগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আহ, অনেক সময় নেই, অনেক সময় নেই না। এটা ডিপেন্ড করে, এটা কোম্পানির পরে ভ্যারি করে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ইফেক্ট করে। বাট আমাদের দেশ তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটার এডুকেশন এইসব দেশে নেওয়া টাফ। যে কোনো এডুকেশন এই এই দেশে নেওয়া অনেক টাফ। এখন যদি আপনি হতে পারে যে এই দেশে এসে কোনো কোর্স করলেন বা মাস্টার্স করলেন, তখন সেটা ইনহ্যান্স করে। কিন্তু আদারওয়াইজ একটু টাফ হয়ে যায়, যেটা ওটা রিপ্রেজেন্ট করাটা আসলে একটু না ভালোই টাফ। এখন তো আরো বেশি টাফ হয়ে যাবে আপনার জন্য, যে এডুকেশনটা রিপ্রেজেন্ট করা। এই জন্য কাজের পরে ফোকাস দেওয়াটা বেটার হবে আপনার ক্ষেত্রে। হুম আচ্ছা, আমি এটা একটু এ- এ- উদাহরণ এ- দিই, মানে এ- আমি না, একটু। আমি একটু অ্যাড করি আচ্ছা এখানের আচ্ছা, মধ্যে। হ্যাঁ, অ্যাড করেন, হ্যাঁ। আপনার হুম। হচ্ছে মূলত মেইন রিসেন্টলি সমস্যা হচ্ছে মানুষকে প্রলোভন দেখিয়ে, বিভিন্ন অ্যাড দেখিয়ে যে আপনার স্টুডেন্টদেরকে বিদেশে যাইতে পারবে এই সেই করে বলে কোর্স গুলাতে নেওয়া হয় আসলে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট তো অ্যাডমিশনের সময়ই তো হাফ পেমেন্ট অথবা ফুল পেমেন্ট করে দেয়। তো ওদের কিপ গোয়িং ছাড়া ওয়ে থাকে না, পরে যে ইন্টার নিয়ে ব্যবস্থা করতে পারে না, এই অবস্থা হয়। অনেকগুলো কমেন্ট আসে আমার পেজে, এই জন্য আমি এই কমেন্টটা একটু ইন্টারাপ্ট করতেছি। রিজন হচ্ছে আসলে আপনি নিজেকে নিয়ে প্রপার রিসার্চ করেন আগে। আপনার নিজেকে নিয়ে প্রপারলি রিসার্চ করার পরে ইনস্টিটিউট কিছু এর আগের একটা কমেন্টে বললাম ইনস্টিটিউট গুলা নিয়ে রিসার্চ করেন, ওদের পুরান স্টুডেন্টদের ফিডব্যাক নেন, তারপরে আপনি মুভ অন করেন। এখন যদি ওদের পুরান স্টুডেন্ট না করে, হোয়াই ইউ এক্সপেক্টিং সামথিং গুড উইল হ্যাপেন টু ইউ? হ্যাঁ। হোয়াই ইউ এক্সপেক্টিং দ্যাট? ইটস আচ্ছা, লাইক এখানে আমি মানে আরাফাতুল ভাইয়ের সাথে আরেকটু অ্যাড করতেছি। মানে আমরা যেটা মনে করি যে একটা সার্টিফিকেট নিলাম, সার্টিফিকেটটাই শেষ, কিন্তু এখনকার যে যুগটা চলতেছে, স্পেশালি ধরেন এআই যে চলে আসতেছে, তো এখন আসলে একটাই স্কিল দিয়ে আসলে মানে চাকরি পাওয়াটা অনেক টাফ। তো সেজন্য আপনার সাথে মানে আপনি গ্রাজুয়েশন হইলেন, সাথে আরাফাতুল ভাই কিন্তু বলছে ল্যাঙ্গুয়েজ শিখেন, ল্যাঙ্গুয়েজ শেখাটা মাস্ট। সাথে আরো কিছু স্কিল আপনি শিখলেন। আর আরেকটা ব্যাপার হইতেছে যে এখনকার যে যুগ চলে আসছে না, আমরা আসলে লোকজনের ইনস্টাগ্রামের ইয়াটাও দেখি, কাজগুলোও দেখি আর কি। মানে ইনস্টাগ্রামটা অনেকটা এখন সিভি হিসেবে কাজ করে।
হ্যাঁ, আমার অনেক জায়গাতে আমি আসলে এরকম হয়েছে যে আমি এদেরকে আমার ওই দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ার পেজ বা আমি কি কি কাজ করছি এগুলো দিছি, এগুলোতে এরা কনভিন্স হয়ে গেছে। তো সেজন্য হইতেছে আপনারা যদি স্পেশালি শেফ ক্যারিয়ারে আসতে চান বা যে ক্যারিয়ারে আসতে চান না, তো ইনস্টাগ্রাম এটাকে ইউজ করতে পারেন একটা টুল হিসেবে। জাস্ট শুধু সোশ্যাল মিডিয়া না, জাস্ট শুধু ফ্রেন্ডদের সাথে হাই হ্যালো বললাম, ফ্রেন্ডদের ছবি দেখলাম, ব্যাপারটা এরকম না। ইনস্টাগ্রামটাকে কি কাজ করতেছেন, আপনার কাজের অগ্রগতি কি, এগুলো আপনি দেখাইলেন, তাহলে হবে কি একটা পোর্টফোলিও দাঁড়ায় গেল তখন। সাথে লিঙ্কডইন তো আছেই। মানে এই যে সোশ্যাল মিডিয়া গুলাকে কিভাবে ইউজ করতে হয় এগুলাকে একটু এগুলো আপনার শিখতে হবে। কারণ শুধু একটা সার্টিফিকেট দিয়ে আসলে আজকালে চাকরি পাওয়াটা অনেক টাফ, মানে এখন অনেক ধরনের স্কিলই লাগে লোকজনকে। সার্টিফিকেট তো ভাই ডয়ারে, হ্যাঁ আমি না, জানি না আসলে কোন কোন ডয়ারে। তার উপরে আরেকটা ব্যাপার হইতেছে কি যে ভাই দেখেন যে বেসিক যে আপনার ফাইল যে ম্যানেজ করার যে মানে মানে অফিস যে ইয়াটা আছে, মানে যে অফিসের যে ব্যাপারগুলো আছে, এক্সেল আছে, এই ব্যাপারগুলো এগুলো অনেক বাংলাদেশের ছেলে পেলে জানে না। কারণ আমি জবের জন্য অনেকে যে সিভি পাঠাইতে বলি। হ্যাঁ, আরেকটা কথা বলি যে জবের জন্য সাপোজ ধরেন যে আমি সিভি পাঠাইতে বললাম, একটা কভার লেটার পাঠাইতে বললাম, লোকজন করে কি জাস্ট শুধু লেখা দেয় আই নিড জব। হ্যাঁ, তো এটা তো কভার লেটার হইলো না, আপনি জব লাগবে সেজন্যই তো সিভি আমারে দিছেন। কিন্তু আই নিড জব, তো এই ধরনের সিভি পাঠালে তো হবে না। মানে কিভাবে কভার লেটার লিখতে হয়, কিভাবে একটা প্রফেশনাল সিভি বানাইতে হয়, এগুলো তো শিখে ইম্পর্টেন্ট, আর এগুলো তো ইউটিউবে এ অনেক সহজে রাসেল শেখা ভাই, যায়। রাসেল ভাই হ্যাঁ। নিড এ জব। হ্যাঁ। সাইড ভাই লাগবে না? অবশ্যই ভাই, ওনার তো তাহলে আপনাকে সবসময় কমেন্টের জব আনসার লাগে। দেন, তাহলে এই কমেন্টের আনসার দেন। কি কমেন্টটা হ্যাঁ। নেন একটু, হ্যাঁ। একটা কমেন্ট আসছে আমি স্ক্রিনে। হোটেল ম্যানেজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি হোটেল এটা ম্যানেজার। দুজনে দেখেন। তো আই নিড জব। আচ্ছা আমি মাঝখানে ভাইয়ারা কমেন্টটা নিয়ে দেখতে দেখতে আমি মাঝখানে বলবো। এটা হচ্ছে আসলে সার্টিফিকেট। আপনি আচ্ছা, আমি বললাম আমি একটু ইউকে তে এমএসসি করছি, ইভেন 2022 ওয়ে টপার ছিলাম। আমি সিটি গাইলস এর লেভেল 7 এর জন্য প্রাইমারি রিসার্চ জমা সাবমিট হুম। করেছিলাম, এই জন্য হুম। এগুলোও শেষ করছি। এগুলো এত তালবাহানা করার পরে আমার সার্টিফিকেট আমি কখনো ইউজ করি নাই। ইউকে এর হ্যাঁ। একটা, আমার আলাস্কা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটির জন্য, কালিনারির জন্য ইউকে তে নাম্বার 1। দ্যাট মিনস অক্সফোর্ড ক্যামব্রিজের থেকেও উপরে। এই হুম। ইউনিভার্সিটির একজন টপার তার সার্টিফিকেট কখনো ব্যবহার করেনি, ডয়ারে পড়ে আছে, কোথায় আছে নিজেও জানে না। তা আপনি কেমনে আশা করতেছেন দেশের একটা ইনস্টিটিউটের সার্টিফিকেট দিয়ে আপনি জব পাই যাবেন? আমি খুবই উইয়ার। আপনাকে কাজ, আমি বলছি আমরা কথা বলতেছি, আপনারা আমলে নিচ্ছেন না, আপনারা আপনাদের ধ্যানে আছেন, আমলে নেন। আমলে নেয় মানে আমরা বলতেছি সাইদ ভাই বলছে কাজ করেন, রাসেল ভাই বলতেছে কাজ করেন, আমি বলতেছি আমার কাজ করা থেকেই শুরু হয়েছে। ইভেন ইন্টার্নি করতে হয় নাই, জব গিয়াতে জয়েন করে ফেলছিলাম। হুম। আমি আজকে বাসায় বসে থাকলেও আমি কাজ করবোই টেকনিক্যালি। হ্যাঁ। আমার ছুটির দিন থাকে 3 দিন, কিন্তু হুম। এই ছুটির দিনে আমি আরো বিজি বেশি, আমার স্কেজুল টাইট হয়ে থাকে এরকম লম্বা। আমি দেখা যাচ্ছে 5 মিনিট এদিকে 10 মিনিট এখানে, কারণ উই লাভ টু ওয়ার্ক, উই অল হ্যাঁ লাভ টু ওয়ার্ক। সেটাই। সাইড বাই সেটাই। 2টা জব, 3টা জব পাইলে মানে 5টাও করতো মনে হয় এই মানুষ, না না, এখন ব্যাপার হইতেছে যে রোবটের আমরা মতো যে করে। তিনজন যে আসলে মানে কতদিন ধরে প্ল্যান করতেছি এই একসাথে টাইম বের করাটা, এটা আসলে অনেক টাফ, কারণ তিনজনের স্কেজুয়াল এত টাইট, মানে এটা আসলে মানে বলার বাইরে। তা এত ব্যাপারটা টাইট। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলেন। ও আচ্ছা, আমাদের আরাফাতুল ভাই স্টিল না হয়ে গেছে। সমস্যা নেই, আমরা নেক্সট কমেন্ট নিয়ে নেবো ভাই, নেক্সট কমেন্টটা নিয়ে নেন। হ্যাঁ। আচ্ছা, নেক্সট উনি একজন যে কমেন্ট করছে, মানে উনি উনি যে কমেন্টটা করছে যেটা হচ্ছে আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি এবং পাশাপাশি ফুড হাইজিন লেভেল 1 করেছে এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেলে 3 করছি। এখন আমি কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এখানে এবং আমার একটা আমি কোশ্চেন আছে, এখানে আমি একটা অ্যাড করতে চাই। বাংলাদেশে কোনো রকম লেভেল যেগুলো কমপ্লিট থাকে ওগুলো কোনো ইন্টারন্যাশনাল আপনার কোনো সার্টিফাইড না। এটা কোনো বাইরে কোনো দেশে আপনার অ্যাকসেপ্ট করবে না। এটা প্রথমত মাথায় রাখেন, আপনি ওখানে লেভেল 10 দিলেও ওটা বেনিফিটেড ইউকে বা কোনো দেশে বেনিফিটেড না। এটা হলো কোনো বেনিফিটেড এই না, এটা জিনিসটাই আমি বুঝাইতে পারি মানে না ভাই, এই এতে জিনিসটাই এতে কোনো বুঝাইতে পারি না। কারোর উদ্দেশ্যে না, কারোর উদ্দেশ্যে বা ইয়ে না, আমি মানে প্রপার ভাবে বলতেছি, আপনারাও চেক করতে পারেন, গুগলে চেক করা যায়, এমন কোনো কিছু নেই। আপনি এটা যে কোনো ল থাকে, ইউকে ডিফারেন্ট ল, আমেরিকার ডিফারেন্ট ল, এই জন্য আসলে কোনো লেভেল তার দেশের অনুমিত হয়। যেমন ইউকে নিজস্ব গভর্নমেন্ট অনুমিত করা লাগে, যে আপনি ইউকে আসতে চাবেন তাহলে ইউকের জন্য আলাদা আছে, আমেরিকার জন্য আলাদা আছে। এটা ডিফাইন করে আপনি কোন দেশে যাবেন, এটা আপনি কোনো দেশেরটা কোনো দেশে হবে না। আর বাংলাদেশ তো তার অল কান্ট্রি,
ডেফিনেটলি এটা কোনো রকম আপনার বাইরে কোনো রকম কোনো হেল্পই দিবে না, আরো এটা আপনার ডিসঅ্যাডভান্টেজ দেওয়ার চান্স বেশি। কেন, আমি একটা জিনিস বলে নিই প্রথমত, আমরা ইয়েলো বোর্ড ইউজ করি বাংলাদেশে, এটা হলো আমরা ইয়েলো বোর্ড ইউজ করি কুকিং এর জন্য। এই দেশে ইয়েলো বোর্ড ইউজ করে না, বাংলাদেশে ইউজ করি আমরা র চিকেনের জন্য, এখানে আমরা এটা ইউজ করি কুকিং এর জন্য। এটা এটা ডিফারেন্ট, ল ডিফারেন্ট। আসলে আপনি ইভেন ওইভাবে ইভেন করে আপনার পাসের ডিফাইন মধ্যে করতে ইয়েলো পারবেন না। এন্ড গ্রিন মিক্স আপ রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাই এটা ল আমরা হলো ম্যান্ডেটরি। আবার ব্রাউন বোর্ড ইউজ করি আমরা হলো কুক মিট, এখানে কিন্তু কুক মিট ব্রাউন বোর্ড ইউজ করে না, এখানে ডিফাইন করে। আবার হলো মিডল ইস্টে যদি যান ইয়েলো বোর্ড ইউজ করে শুধু পর্কের জন্য, আর এখানে ডিফাইন করে, আসলে ফানিলি আমি এখানে ল বোর্ডের গুলা জায়গায় চেঞ্জ। একটা অ্যাড করি, আর ফানিলি আমাদের দেশে ইভেন 5 স্টার হোটেল গুলাতেও পার্পল বোর্ড নাই, অ্যালার্জি বোর্ড নাই। আমি দেখছি অনেক হোটেলে নাই। হ্যাঁ, আপনার এটা অ্যালার্জি এটা হলে তাহলে এটা সত্যি কথা। অ্যালার্জি কার্ড এটা যে এটা 30 দিন এটা রাখতে হয়। এটা সত্যি কথা, হ্যাঁ এটা হ্যাঁ, একেবারে তো বাস্তব সত্যি আপনি কথা। অ্যালার্জি কার্ড 30 দিন রাখতে হয়, আর অ্যালার্জির জন্য আলাদা আপনাকে অ্যাকশন নিতে হয়। আমাদের দেশে তো মানুষ লাকি, কারণ আমাদের কোনো অ্যালার্জি নেই, খুবই স্ট্রং পানি, এই জন্য তো কোভিড আমাদেরকে আক্রমণ করতে পারে নাই তেমনটা, চায়ের হ্যাঁ, দোকানে বসে চা খাইছি। আহ, আরাফাত ভাই এই কোশ্চেনটা নেওয়া উচিত, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে ওই আনিকা যে আছে উনি কোশ্চেনটা করছে, আমি একটু প্রশ্নটা আপনাদেরকে বলে দিই, তাহলে ধরেন যে উত্তর দিতে সহজ ও, হবে। বাংলাদেশে মেয়ে শেফদের তেমন প্রায়োরিটি দেওয়া হয় না, মেয়ে শেফরা ট্যালেন্টেড হলেও ডমিনেট করা হয়। বাইরের কান্ট্রিতেও কি সেম? হ্যাঁ। আচ্ছা, ও আমার মেম্বার, আপনারা ও আনসারটা দেন। আচ্ছা, আমি আমি কি না, উত্তরটা দিব না, আমি সাহেব দিব, ভাই এই দেবেন? আচ্ছা উত্তরটা আমি দিতে যাচ্ছি, এই হ্যাঁ হ্যাঁ উত্তরটা হ্যাঁ আমি হ্যাঁ, দিতে যাচ্ছি। প্লিজ। এখানে আপনি বহুত জায়গা, এখানে ইউকেতে বহুত বড় বড় হোটেলে, ইভেন দো আমার গ্রুপেই, ইভেন দো লিমেন্টন বার্মিংহামে যে হেড শেফ সে মহিলা, এখানে ওইভাবে জাজ করা হয় না। হ্যাঁ, আমাদের মেয়েদের একটু সমস্যা আছে, এটা আমি বলতেছি না, কেন ওই ইকুয়ালিজমটা নাই এই দেশে। ওই দেখা গেছে কি যখন 20 কেজির মাল তোলা হয়, ওই মেয়েরা এসে বলে যে আমি তুলবো, আর আমাদের যখন মেয়ে ছেলেরা যখন বলে তখন বলে আমি তো মেয়ে মানুষ, আমি তো করতে পারবো না সে। এখন ওই জিনিসটা যখন অ্যাডভান্টেজ নেই, তখন এই দেশের সাথে কম্পেয়ার করাটা টাফ হয়ে যায়। আর এরা ইকুয়ালিজম কাজ করে, যে এমন না কিচেন পোর্টার কাজ করে, স্টোয়ার্ডে কাজ করে, সব জায়গায়। ওখানে এমন কোনো ডিপার্টমেন্ট না মেয়েরা কাজ করে না এই দেশে, সব ডিপার্টমেন্ট বুচার থেকে শুরু করে সব ডিপার্টমেন্টে কাজ করে মেয়েরা। এই জন্যে এটা একটু, তো আপনি হয়তোবা আমাদের মেন্টালিটি হয়তোবা ইন ফিউচার চেঞ্জ হয়ে যাবে, তখন হয়তোবা ঠিক হয়ে যাবে এটা, আর আমি আম- একটু সমস্যা আছে। আমি উত্তরটা একটু দিই। হ্যাঁ, মানে হুম, 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 ভাইয়ের সাথে একমত হয়ে, মানে আমার কিচেন যেটা আছে, আমার কিচেনে মানে 4 জন আর কি, মানে মেয়ে মহিলা যেটাই বলে 4 জন হুম, হুম। আছে, মানে কাজ করতেছে, এরা অনেক দিন যাবত আমার সাথে কাজ করতেছে। তো বাংলাদেশের আর এখানের যে ব্যাপারটা হইতেছে, বাংলাদেশে যে সমস্যাটা, আমি স্পেশালি বাংলাদেশি ছেলেদের ব্যাপারে আর কি বলি। এখন তো ছেলেরা হয়তো আমার সেটা এখন নেগেটিভ কমেন্ট হয়তো করা শুরু করবে। বাংলাদেশের ছেলেদের একটা সমস্যা হইতেছে কি ভাই, আমি যেটা দেখছি যে আমরা মানে স্ট্রং উমেন আসলে ইয়া করতে পারি না, মানে থ্রেট মনে করি। মানে বাংলাদেশে কোনো একটা মেয়ে যদি স্ট্রং হয়ে যায় কোনো একটা ব্যাপারে, তো আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের জন্য একটা থ্রেট। তো একটা মেয়ে যদি ট্যালেন্টেড হয়ে যায় একটা কাজে, তো এরা তো চিন্তা করে যে না, মেয়ে হয়ে সেই কাজটা কেন করবে। হ্যাঁ, মানে তার কাছে এটা সে মাইনে নিতে পারে না যে না, মেয়ে হয়ে সে আমার কাছ থেকে কিভাবে আগায় যাবে আর কি। তো উনি যেটা বলছে ওনার সাথে আর কি আমি একমত, যে বাংলাদেশে ডোমিনেট করা হয়, এটা আমি অনেকের সাথে কথা বলে দেখছি যে মানে সেক্সুয়াল যে ব্যাপারটা আছে এটাও অনেকে আর কি হ্যারাস করার চেষ্টা করে। হ্যাঁ, বাংলাদেশে। কিন্তু বাইরের দেশে এই এই ব্যাপারগুলো মানে ল এন্ড অর্ডারের কারণে এই ব্যাপারগুলো খুবই মানে সিরিয়াস ভাবে দেখা হয়। সাপোজ ধরেন যে আমার কাজের এখানে যদি কোনো একটা মেয়ে যদি কমপ্লেন দেয় অন্য একজন স্টাফের নামে যে কোনো ধরনের হ্যারাসমেন্ট সে হয়েছে, সাথে সাথে উইদিন 24 আওয়ার এটা একটা অ্যাকশন নেওয়া হবে, এবং যার বিরুদ্ধে কমপ্লেনটা দিয়েছে তারা বলে দেওয়া হবে যে আরে, ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত সে যেন আমি কাজে অ্যাড না আসে। করবো, আমি অ্যাড করবো, এক সেকেন্ড হ্যাঁ এক হ্যাঁ হ্যাঁ সেকেন্ড। হ্যাঁ আমার হ্যাঁ কমিক শেফে, আমার সেকশনের কমিক শেফে হ্যাঁ হ্যাঁ আমার আমার এক্সিকিউটিভ শেফের জব খাই ফেলছে। হ্যাঁ হ্যাঁ আমার তাহলে এক্সিকিউটিভ শেফ অনেক ভালো লোক, ও হ্যাঁ হ্যাঁ কখনো, আর কমিক হ্যাঁ শেফ হচ্ছে 50 ওজনের, লাইক মনে হয় 200 কেজি হবে মনে হয়, এত বড় সাইজের। এখানে হ্যাঁ হ্যাঁ সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো মামলাই আসে না। আর হ্যাঁ আমাদের কিচেন এত ডিসিপ্লিন চলতো, ম্যারিয়টের হুম, কথা বলছি, ম্যারিয়টের, মানে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ কারো সম্পর্কে কেউ জানতো না, ইভেন যে আমি ম্যারিড ওরা অনেকেই জানতো না। হুম, ওইটাও জানছে 1 বছর পরে। আপনার এখানে জাস্ট কমপ্লেন করছে মেয়েটা সেক্সুয়াল হ্যারাস হয়েছে, এক্সিকিউটিভের জব গেছে, নাই হয়ে গেছে। হ্যাঁ এটা কি এই এনভায়রনমেন্টে কি দেশে এখনো ক্রিয়েট হয়েছে? সো না না ইটস লাইক এখানের সাথে কম্পারিজন অনেক সময় করা যায় না।
ক্লারা স্মিথ বলি বা আমরা অনেক শেফ বলি, যেমন কি হেলেন বলি, হেলেন ইজ লাইক ওয়ান অফ মাই হেল অফ মাই আর্ট অ্যাকচুয়ালি। আমি যেহেতু ফ্রেঞ্চ কুজিন প্র্যাকটিস করি, সো হেলেন, ও মহিলা, বয়স হয়ে গেছে, আমার দাদির বয়সের কিনারে চলে যাচ্ছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ কিন্তু কি আর্ট হাতের মধ্যে, কি জাদু, হ্যাঁ প্রতি সেকেন্ডে কত টাকা স্যালারি, গোল্ডেন এমসি স্যালারি হতো না, হেলেনের স্যালারি যত হয়। তো এরকম মেয়ে ছেলে কোনো বিষয় না, ম্যাটার হ্যাঁ, হচ্ছে সেটাই। কাজটা দেশের বাইরে রেসপেক্ট করে। আমাদের দেশে চেঞ্জ আসবে, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। হ্যাঁ আমরা একসাথে সেটাই সেটাই সেটাই। উই হ্যাঁ হিয়ার টু ব্রিং দ্য চেঞ্জ। হ্যাঁ, মানে একদিনে তো আর হবে না, মানে কিন্তু আউটলিভ ব্যাপার দ্য হচ্ছে ইন্ডাস্ট্রি, শুরুটা ইয়েস। শুরুটা শুরু করলাম আমরা, কিন্তু ধরেন যে অন্তত যেন 5-10 বছরের ভিতরে যেন একটা মানে চেঞ্জ যেন দেখা যায়, কারণ একদিনে তো আর চেঞ্জ তো আর হয় না, একটু মানে সম্ভব না, মেন্টালিটি যেন চেঞ্জ করা বা ইয়া করা তো আর একদিনে তো সম্ভব না। না। নেক্সট কমেন্টটা নিতে পারতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। রান্না আমার খুব হুম। পছন্দ, আমি খেতেও পছন্দ করি, আর খাবার বিষয়ে সব কিছু আমার পছন্দের। খাবার নিয়ে কিছু করার ইচ্ছা, কিন্তু কি করব বুঝতে পারছি না, কি বলবেন? আমি তো অনেক মানে উত্তর দিলাম সাহেব ভাই, এবার আপনি দেন ভাই। মা- খাবার খাইতে পছন্দ করে, রান্না করতে পছন্দ করবে, কিন্তু কি করবে বুঝতে পারতেছে না। বাংলাদেশে ট্রেনিং আছে, আপনি ফুড ব্লগিং শুরু করে দেন, বেস্ট। ফুড ব্লগিং, ফুড ব্লগিং, ফুড ব্লগিং করে কি মানে সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করবে? না, ফুটবল না, ওটা না, জাস্ট এমনি জোক করলাম। বাট আপনার রান্না নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আহ, আপনি শেফের কোর্স করতে পারেন, আবার যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে ঢুকতে পারেন। আপনার যদি কেরিয়ার হিসেবে নিতে চান, নিতে পারবেন। এটাও খারাপ কেরিয়ার না। এখন বাংলাদেশে ওই পজিশনে এখনো যাইনি আমরা, তারপরও ইনশাল্লাহ আমরা চলে যাবো, ইনশাল্লাহ। Keep going actually, start doing some work, real work. পছন্দ করা নিয়ে আমি অনেক কিছুই পছন্দ করি আসলে। I love so many things to do together, but I can't do it, I can't manage it well. সাইদ না, ভাই যেভাবে সুন্দর করে কাজ করে, টাইম মেনটেন হ্যাঁ করে, রাতের 12টা বাজে আসি ফুড বানায়, রাতে হ্যাঁ। সারা রাত ধরে এডিটিং করে, দিনে আচ্ছা, পোস্ট ঘুমান কোন করে। সময় সাহেব ভাই আপনি? আহ, তা ঘুমায় কোন আমাদের সময় এই দিয়ে লোক? কি হয়? হলো হয় ঘুমানোর সময় হলো 4 থেকে 5 ঘন্টা, হ্যাঁ বাস। সো এটা এটা তো আমাদেরকে দিয়ে হয় না। সো এটা, এই দেখেন আপনারা যাদেরকে দেখতেছেন, সবাই কোনো না কোনো ভাবে ব্যস্ত, কোনো না কোনো ভাবেই খুব বেশি হার্ড ওয়ার্ক করতেছে। এই সময়ে এসেও সবার পজিশন ভালো, স্যালারি ভালো, লাইফ স্টাইল ভালো, তারপরেও এত হার্ড ওয়ার্ক করতেছে। সাইব ভাই ডেপুটি ম্যানেজার হয়ে রাতের 12টার পরে আপনাদের জন্য দেখা যাচ্ছে বিভিন্ন কুকিং ভিডিও বানায়, বিভিন্ন প্ল্যাটফর্মে দিচ্ছে, নিজেকে কিপ গোয়িং রাখতেছে, কিপ পুশিং এর মধ্যে। তাহলে উনার তো এখানে যে বাংলাদেশের মতো চিন্তা করলে উনি তো এখানে জাস্ট রিল্যাক্স হয়ে গেলে হয়তো, আমার সেটাই। পজিশন আছে, আমার টাকা আছে, স্যালারি আছে, আমি বসে থাকলে কি হয়েছে? মানে যেমন কি আমরা বিভিন্ন হোটেলে দেখি সেম রেসিপি, মায়েরে বাপ, 60 বছর ধরে চলে। এখানে ক্রিসমাস আসছে, চেঞ্জ করতে হচ্ছে মেনু, হুম। অমুক ইভেন্ট আসছে, চেঞ্জ করতে হচ্ছে মেনু, এভরি 2 মান্থ 3 মান্থ চেঞ্জ করতে হচ্ছে মেনু, অ্যাকর্ডিং টু রেস্টুরেন্ট পলিসি। সো এবং সিজন। হ্যাঁ, সিজন ওয়াইজ আপনার ভেজিটেবল আসলে চেঞ্জ করতেছি। তো কতটা হেডেক নিতে হয়, মানে পড়াশোনা এই এরা মানে লাগিয়ে আছে, মনে হচ্ছে মেডিকেল এক্সামের হ্যাঁ স্টুডেন্ট আমরা, এরকম সেটাই। ফিল হয় মাঝে মধ্যে। যদি না, ক্রিসমাস মাথার উপর দিয়ে তুফান নিয়ে যাচ্ছে। সো না, এই যে চেঞ্জ গুলো আসতেছে এখানে, সো কি শেফরা তো সবসময় পুশিং করতেছে নিজেদেরকে, তো এটা আপনাদেরকে এর থেকে বেশি করতে হবে। এই লেভেলে আসে যদি শেফরা এতটুকু করে, তার মানে আপনাদেরকে অনেক বেশি করতে হবে। না, কারণ এটা আর যে কেউ মানে একজন কমেন্ট শেখা করছেন মনে হয়। শেখা যদি শেষ হয়ে যায় না, তাহলে ক্যারিয়ার ওইখানেই শেষ হয়ে যায়। মানে এই জিনিসটা হ্যাঁ, আসলে অনেকেরই মাথায় রাখা উচিত, যে মানে আপনি যদি মনে করেন যে আজকে আপনার শেখা শেষ, তার মানে আপনার ক্যারিয়ারের শুরুটা আজকে আর কি গোড়াপতন হইলো, এরপর থেকে আপনার ডাউনফল হওয়া শুরু হবে। বয়স ব্যাপার না, মানে সাইকোলজিক্যালি একটা সমস্যা হয়ে যাচ্ছে কি, যে আমাদের দেশে আমরা মনে করি যে বয়স 30 হয়ে গেলেই মনে করি যে না আমার তো মানে কি মানে দিন শেষ, কিন্তু ব্যাপারটা তো এরকম না। চিন্তা করেন যে 30 বছর
বছর তো মাত্র গেল, এখন আমি যদি আল্লাহ যদি আমাকে 70 বছর বাঁচায়, তাহলে তো এখনো তো আমার 40 বছর, কিন্তু আমার জীবন তো রয়ে গেছে। তো এই 40 বছরটা কিভাবে আমি সুন্দর করতে পারি, কিভাবে আসলে মানে মানুষকে কিছু হেল্প করতে পারি, মানে আপনি যদি লং টার্ম যদি চিন্তা করেন না, মানে এখানে আবার একটু মানে ফিলোসফিক্যাল হয়ে যেতেছি ব্যাপারটা, মানে একটু বোঝানোর জন্য, লাইফটাকেও বোঝানোর জন্য আর কি, যে কিরকম আসলে মানে আমাদের লাইফের মানে সবাই সাফার করি ভাই। মানে কোনো একটা মানুষের পার্সোনাল লাইফ আপনি একটু ঘাটা দেখেন, এরকম একটা মানুষ পাবেন না যে মানুষটা মানে পার্সোনাল লাইফে সাফার করতেছে না। তাহলে মানুষ হিসেবে আমরা কি করতে পারি? তো মানুষ হিসেবে যেটা করতে পারি, যে একটা মানুষ হয়ে আর একটা মানুষের সাফার যে করতেছে এটাকে কিভাবে একটু আমরা কমাইতে পারি আর কি, এইটাই একটু ট্রাই করে যাওয়া। আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, ঠিক না? আর আমরা যারা এখানে যারা দেখতেছেন 3 জন আছে, ফাইন্যান্সিয়ালি আমার মনে হয় না কেউ আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আমরা এই কাজগুলো করতেছি, কারণ আল্লাহর রহমতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মোটামুটি সবারই কম বেশি হয়ে গেছে। কিন্তু কিছু একটা করা মানে দেশের, মানে দেশের জন্য কিছু একটা করা, আপনাদের জন্য কিছু একটা করার জন্য আসলে এত পরিশ্রম করা বা এত কিছু করা। আমার আম্মা তো আমার প্রায় বকে যে তোর এগুলো এখন করার দরকার কি, মানে তোর এখন তো এগুলো দরকারই নেই। আমি কই না, তারপরেও কারণ আমার যে স্ট্রাগলটা হয়েছে, যারা নতুন আসতেছে এদের জন্য স্ট্রাগলটা একটু কম হয়, ঠিক না? আমার মনে আমরা হয় আমরা আপনাদেরও একই জিনিস। আমরা কিছুই পাই নাই, লাইক হুম, এটাকে আমরা বলি আজাইতে গেলা, সিটিং এ আজাইতে গেলা, মানে আমি বলি 6টা এদিকে গর্ত থাকে, এদিকে 6টা থাকে, 12টা গর্ত হ্যাঁ, থাকে, হ্যাঁ, মানে একটা খালি গেলে 8 টুরুস, মানে কিছু হ্যাঁ। পাইন নাই। নালে আর নেক্সট একটা খালি যায়, নেক্সট সাথে থাকলে কিছু দানা পাই। তো আমাদের সময় ছিল 8 টুরুস, আমরা কিছুই পাই নাই। হুম, আমাদের এখানে খুবই ফানি জিনিস হচ্ছে আচ্ছা, আমি এর আগে একটা কমেন্ট নিয়ে নিচ্ছি, যেহেতু নতুন কমেন্ট আসতেছে। হাফিজুর রহমান কাশবন রেস্টুরেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছে, ধন্যবাদ হাফিজুর রহমানকে। আমরা হুম। হাফিজুর রহমানের কাশবন রেস্টুরেন্টকে কি নেক্সট শো এর আমরা স্পন্সর পাচ্ছি নাকি? আচ্ছা, হ্যাঁ, উনি উনি ঠিক আছে। উনি উনি আমার সাথে প্রায় নক দেয়, তো মানে উনি আমার পেজের ইয়া থেকে আসছে, তো ওনার সাথে আমি কথা বলবো না। হ্যাঁ, নেক্সট শো এর স্পন্সর ওনাকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সেটাই। বাকি নতুন একটা কমেন্ট উপরে রাখছি, আপনারা এটা দেখে আচ্ছা, চিন্তা এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মানে এই যে হ্যাঁ। মানে এই প্রশ্নটা আমি মানে সাইফ ভাই আপনি একটু দেন, কারণ যেহেতু আপনি বাংলাদেশেও একটু ক্লাস করাইছেন, বিডিতে শেফ কোর্স গুলার ভ্যালু আছে কিনা, ভালো আছে কোনো, মানে কোনো ভ্যালু আছে কিনা আর কি। এখানে আপনি যেটুকু কাজ শিখবেন সেটার পরে ভ্যালু আছে, আসলে আপনার সার্টিফিকেটে ভ্যালু নেই, কেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা তো মাথায় রাখতে হবে। এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভ্যালু পাওয়া অনেক টাফ। এটার জন্য আপনার অনেক মেহনত করতে হবে, আমাদেরও মেহনত করতে হবে। যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি কততম, এটা আপনারা গুগলে গেলে চেক করতে পারবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনারা সার্টিফিকেটের ভ্যালুটা কোথায় পাবেন। এটাই, আর বলার কিছু নাই। আপনি ঢাকা ভার্সিটির যদি রিটেন চেক চেক করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সার্টিফিকেটের ভ্যালুটা আসলে কত আর দিবে এরা। আমি একটা জিনিস আমি সবার উদ্দেশ্যে এখানে একটু অ্যাড করতে চাই, এর মাঝখানে কাশবনের আপনার কমেন্টটা নিয়ে নেন। তো আমি এখানে অ্যাড করতে চাই যে আহ, আমাদের দেশে আপনি দেখবেন যে সবসময় আমরা আমাদের সমস্যার কোনো আদি অন্ত নাই। আমি মাঝে মধ্যে আমার মেজাজ আগে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, আমি এখন মনে হয় রুট হয়ে যাচ্ছি ইদানিং। সরি ফর দ্যাট, ফর দ্য বিগিনিং। আমাদের অনেক সমস্যা, অনেক অ্যালার্জি। আমাদের ফুড অ্যালার্জি না থাকলে কি হবে? আমাদের দেশীয় মানুষের, আমাদের স্টুডেন্টদের অ্যালার্জির কোনো সীমা অন্ত কোনো কিছুই নাই একদম। এটা হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট আমাদের অ্যালার্জি। এক একটা আমার কাজিন, আমার আপনা কাজিন, আপন ভাই, চাচাতো ভাই, ও বাংলাদেশের টপ বিসিএস ক্যাডার মেডিকেলের। সো ও পোস্টে কোথায় পড়াশোনা করছে জানেন? ও পড়াশোনা করছে আহ, আপনার সবচেয়ে দুর্বল কলেজটাতে, সবচেয়ে নর্মাল একটা স্কুলে, দামি স্কুলেও আসতে মানে টিকতো, পড়ে নাই, নর্মাল একটা স্কুলে পড়ছে। এরপরে ও তার গোল্ডেন এ প্লাস পাইছিল তখন। এখন এর এ প্লাসের দাম নাই, এখন তো অটো পাস। তখন হুম, গোল্ডেন এ প্লাস মানে হিজ এ হিউজ ডিমান্ড। উনি তো পুরান স্টুডেন্ট, ওই 2006 সালের অ্যারাউন্ড মানে। So, হ্যাঁ, ওই এখন ঢাকায় আছে, কোথায় আছে আমি স্পেসিফিকলি জানি না, বাট উনি ঢাকায় আছে এখন, অথবা কোনো সরকারি কাজ আছে, যেহেতু ক্যাডার মানুষ। সো উনি কলেজেও পড়ছে বাছাইকৃত ভাবে, যেটা সবচেয়ে দামি নিচু কলেজ ওইটাতে। হুম, ওই উনার নামে, মানে উনার যখন রেজাল্ট আউট হয়েছে, আমার ভাইয়ের যখন রেজাল্ট আউট হয়েছে, ভাইয়ার রেজাল্টের কারণে পুরা কলেজের অ্যাডমিশন রেট বাড়িয়ে গেছে। মানে কলেজ স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে নাই, একজন স্টুডেন্ট পুরো কলেজকে রিপ্রেজেন্ট করে ফেলছে বোর্ডের কাছে। একটা পুরা
আপনার কলেজকে তুলে ফেলছে একটা স্টুডেন্ট, সো ইটস নট আ বিগ ডিল। আপনি কোথায় পড়তেছেন, কি করতেছেন, জাস্ট গেট রিড অফ ইট, ফরগেট অ্যাবাউট ইট, do whatever you can in the more best way, smarter way. So hopefully you will get it, you will get it better. Maybe you will be fail and again, and you will learn every step, every fail moment, always knowledgeable. So keep reminding you so many things. So আপনি যখন বেশি ফেল করবেন, বেশি শিখবেন, বেশি জায়গায় আটকাবেন, বেশি শিখবেন, এভাবে আপনি উইন করে ফেলবেন। বাট আপনার দায়িত্বটা, আচ্ছা আমি বললাম আপনি বাংলাদেশের সবচেয়ে সাইড বাই ঢাকা ইউনিভার্সিটির কথা বললো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আপনি ধরেন ভালো করে প্রপারলি কথাই বলতে পারেন না ইংলিশ বাংলায় কোনোভাবে, বা আপনি কোনো রকম স্টুডেন্ট, এখন আপনি জীবনের সবচেয়ে বেস্টটা আশা করেন, তার মানে একটা দুর্বল ইউনিভার্সিটিতে পড়ে, মানে গ্রামের একটা ইউনিভার্সিটিতে বেশি নাম করা না, কিন্তু স্টুডেন্টটা বুলেটের মতো, তা আপনি কি আশা করেন ওই বুলেটের থেকে আপনি ভালো করবেন? তো আপনি বুলেট হন, কোথায় পড়তেছেন, কি করতেছেন, forget about it totally. Actually I don't agree with that, because I talk about from the experience of my life, my circle, তাদের জীবন থেকে বলতেছি। আরেকজনের আপনার শুজটাকে আমি দিচ্ছি আপনাকে, আপনি পরে দেখেন কেমন হয়। সো এই জন্য কিপ গোয়িং, আমার কথা কেউ মাইন্ড করিয়েন না প্লিজ, কারণ না সত্যি অনেক কথা, কিছু মানে প্রেশারের কারণে। এটা নয় মাইন্ড করলেও আসলে মানে ব্যাপারটা এরকম না যে, কারণ আপনি তো আর মানে পার্সোনাল অ্যাটাক তো আর কারো করা হইতেছে না এখানে, মানে আপনাদেরকে মানে ইয়েটা বোঝানোর জন্য, মানে লাইফ তো আসলে বেড অফ রোজ তো আমরা শিখলাম না, মানে এরকম না, লাইফ মানে ইজ নট এ লাইফে বেড অফ রোজেস। হ্যাঁ হ্যাঁ, তো বেড অফ রোজেস তো না ভাই, মানে কারণ লাইফে আমরা যারা এখানে আসছি আমাদের অনেক মানে অনেক তেল মানে খরচ করে আসতে হয়েছে, মানে এত সহজ তো ছিল না জার্নিটা। তো ওইটা থেকে যারা ফিউচারে আছে তাদের জন্য সহজ হয়, সেজন্যই তো এই আলোচনাগুলো করা। সো আমাদের হাফিজুর ভাইয়ের কমেন্টটা কি নিচ্ছি আমরা? স্পন্সর কি পাচ্ছি শেষ মতো? উনি কিন্তু নিশ্চয়ই বলছিল লাস্টের কমেন্ট, আমি কিন্তু পাই গেছি। হাফিজুর ভাইকে ধরতে হবে, নেক্সট শো এর স্পন্সর উনি কিন্তু। আপনি নিউ ইয়র্ক থেকে ব্যাক করলে উনি শো এর স্পন্সর করতেছে, কাশবন আচ্ছা রেস্টুরেন্ট। এখন হেল্প আচ্ছা করেন কাশবন রেস্টুরেন্টকে। আচ্ছা, উনার উনার যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাতে আমি মানে উনি যেহেতু আমার ইয়েতে আসছে ওনার সাথে আমি পার্সোনালি মানে অফলাইনে কথা বলবো, কিন্তু এখন উনি কারণ হইতেছে এই আনসারটা দিতে হইলে আমার জানতে হবে যে উনার আসলে কি স্কিল আছে। এখন দেখা গেল যে উনার যদি নিজের স্কিল না থাকলে অনেক সময় যে মানে যারা ইয়ে আছে আর কি, যারা টিম আছে এরা নিজেরা আর কি গ্রুপ বানায় ফেলে, মানে মালিককে সাইডে ফেলাই দেয়। মানে পলিটিক্স তো থাকবে, আপনার কাজের মধ্যে পলিটিক্স এটা থাকবেই। হ্যাঁ, তারপরে মালিক পক্ষের সাথে যদি এই ধরনের কাজ করে এটারে কিভাবে ওভারকাম করতে হয় এগুলো আপনার মানে লাইভে আসলে এত আলোচনা মানে ইয়া করা সম্ভব না, কিন্তু আমি ওনারে ইয়া করবো আচ্ছা না, উনার পার্সোনালি কমেন্টটা আপনি মেসেজ। সংক্ষেপে আমাদেরকে ব্রিফ করেন, দেন আমরা আহ, আপনার আচ্ছা, সাথে একটু তো উনি যেটা বলতে চাইতেছে যে উনি 31শে জানুয়ারি আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছি গ্রামের ইউনিয়নে একটি বাজার, 6 জন স্টাফ নিয়ে যাত্রা শুরু করি, কিন্তু স্টাফরা আমাকে আন্ডার এস্টিমেট করে, ফলে তাদের সাথে আমার কন্টিনিউ করা সম্ভব হয় নাই, সে সময় প্রচুর লস করে ফেলি। এখন আমি একাই পরিচালনা করছি, এখন লাভ লস কিছু নেই, ব্যবসার সম্ভাবনা এখন তেমন মনে হচ্ছে না, তবে লেগে থাকলে কিছু একটা হবেই কিছু, কিন্তু একাই চালানো কতখানি ঠিক হচ্ছে, পরামর্শ চাই। হুম। ও একাই চালানো। আচ্ছা এখানে বলতে গেলে কাইন্ড অফ আসলে এটা লং ভার্সন অফ, হ্যাঁ আসলে হ্যাঁ, এটা সেটাই সেটাই। শুরু করে না, রাসেল ভাই অবশ্যই এটা নিয়ে হেল্প করবে, কিন্তু আমরা যতটুকু পারে আপনাকে এখানে যে হুম, আপনি অনলাইনে আসছেন, দ্যাট মিনস আমাদের তিনজনের ওপিনিয়ন চান। সো হ্যাঁ হ্যাঁ আমরা একটু হালকা ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আমিও গ্রাম থেকে ব্যবসা করে শুরু করছি। আমি যখন আমার স্কুল জীবন শেষ হয়েছে, আমার তো বাজেট ছিল না, একটা মোবাইল ফোন, আমি একদম প্রথমে বলছি আমার একটা মোবাইল ফোন প্লাস আমার একটা কম্পিউটার ছিল। আমি আমার মোবাইল ফোনটা সেল করে দিয়ে, আমি কিভাবে শুরু করতেছি আমার জার্নিটা বলি। আমার মোবাইল ফোনটা সেল করে দিয়ে কিছু টাকা হয়, ওই টাকা দিয়ে কম সালামিতে কোনার একটা দোকান নিই আমার দাদুদের থেকে, সো ইজিলি পাই যাই আমি। সো কম সালামিতে দোকান নিই। এখন আমার তো শুধু একটা ল্যাপটপ, এটা দিয়ে তো আর কম্পিউটারের দোকান হয় না। আমি কি করছি, বড় করা শুরু করছি কম্পিউটার আমার ফ্রেন্ডের থেকে। এখন কম্পিউটার আরো 7-8টা বড় করলাম, ধার করে আনলাম, আনার পরে ওইখানে আমি আমার রিয়েল স্টোরি বলতেছি, ওইটা আনার পরে আমি এখন কি করব,
আমার তো প্রিন্টার কিছুই নাই, ওইগুলো আমার টাকা লাগবে না, ওই টাকাও তো নাই আমার যে প্রিন্টিং বিজনেস স্টার্ট করবো। আমি তো এখন এখন বড় প্রিন্টিং ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু প্রিন্টিং এর আমার তো একটা ছোট প্রিন্টারও ছিল না তখন। তো এখন আমি ওই সময়টাতে করলাম কি, আমার মাথায় আসলো আমি কেন না ট্রেনিং দিই, আমি সোর্স ডিফারেন্ট ভাবে চিন্তা করি, আমার টাকা লাগবে, টাকা কিভাবে বানাবো। তো আমি কোচিং দেওয়া শুরু করলাম, এবং কোচিং এর ওইখান থেকে 2জনকে কর্মচারী রাখতাম। আমি ট্রেন্ড আপ করছি তাদেরকে। তো আমি আমার স্টাফ তৈরি করছি নিজের হাতে। সে ফর এক্সাম্পল, আমি এই কথাটা মাঝখানে বলতে চাই, আটকাই গেছিলাম, আমরা অন্য কমেন্টে চলে গেছিলাম, এই জন্য ভুলে গেছি, এখন আবার মনে করছে। এটা হচ্ছে আমাদের দেশে আমরা শেফদেরকে শিখাইতে চাই না, বাট বাইরের দেশের নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওরা শিখতেছে ওদেরকে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে দিই না। সে ততক্ষণ পর্যন্ত আলু পেঁয়াজ ছিলতে থাকবে, লেভেল লিখতে থাকবে, ফ্রিজের মধ্যে ডেট লিখতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ও ইনগ্রিডিয়েন্ট চিনে বা কাজ করতে পারে। সো এর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে একটু কাজ পারা। সো আপনার মধ্যে যদি ল্যাকিংস থাকে, আপনি যদি কাজটা স্ট্রংলি না পারেন, তাহলে আপনি ডিফিকাল্টি সারা জীবন ফেস করবেন। কমন একটা জিনিস, আপনি ঠিক আছে ফুললি শেফ হইতে হবে না, বাট আপনার হাতটা হালকা হইলেও চলে এমন হইতে পারে মতো হইতে হবে। আপনি দরকার হলে ইনস্টিটিউট লাগবে না আপনার এটার জন্য, আপনি সময় বেশি দেন আপনার কাজের ওইখানে, সময় বেশি দিয়ে কিছু জিনিস আপনার হাতে রাখার চেষ্টা করেন, আর একটু স্ট্রং ব্যাট করতে হয় আমাদের দেশে। আমি অনেক সময় আমার একটা এক্সপিরিয়েন্স, আপনি ক্লিয়ার মেসেজ রাখবেন প্রথম থেকে স্টাফদের সাথে। আমার আন্ডারে ওভার মেবি 60 জনের মতো মনে হয় আমার কর্মচারী এখন, আমি সবার নামও জানি না অ্যাকচুয়ালি, আমি সরি ফর দ্যাট যদি তোমরা শুনে থাকো, আই এম সরি, আসলে জানি মানে মোটামুটি ছুটে যায়। কিন্তু আচ্ছা, যে মূল পয়েন্টে আসতেছি, এটা হচ্ছে আপনার স্টাফদেরকে ক্লিয়ার মেসেজ প্রথম থেকে। আমার এই যে অতিরিক্ত মেম্বার, আমি নামও মনে রাখতে পারি না, তো ওদের সাথে আমি ক্লিয়ার কেমনে থাকি, আমার প্রথমে ও যখন জয়েন করবে ফার্স্ট মিটিং এ আমি ক্লিয়ার করে দিই ও আমি কতটুকু দিব, ওর থেকে কি চাই, আর না হলে ও আউট। সিম্পল ফিলোসফি। আমার রিসার্চেও যারা কাজ করে, আমার এটা চাই, তুমি দিতে পারবা, দেখো আমার তোমার সাথে কোনো শত্রুতামি নাই, চাকরির প্রথম দিনে তুমি যদি এটা দিতে না পারো তুমি বাইরে হবা। আবার আমি ওই 3rd নাম্বার মেম্বারও চিন্তা করে রাখি আমার প্ল্যানে, আমার মেম্বারের কখনো অভাব হয় না, কারণ আমার আরেকজন সবসময় লাইনে আছে। আমি রিক্রুটের মধ্যে, হিডেন রিক্রুটের মধ্যে থাকি, অথবা আরেকজন রিকমেন্ড করতেছে, আমি সিভি নিয়ে রাখছি, হ্যালো দিয়ে রাখছি, মানে ওর সাথে এঙ্গেজ থাকি সামহাও। মাঝে মধ্যে একটা ছোট কাজ দিই ওই যাতে হাতে থাকে, ও পরে মেন টিমে টান দিই প্রথম, যদি স্মল টিমের সমস্যা হয়। এভাবে আমি ফিলোসফিক্যালি কাজ করি। আপনার 6 জন স্টাফ ছিল, আপনি 6 জনেই চলে গেছে, কিন্তু আপনি ব্যাকআপ প্ল্যান রাখেন নাই। একটা ব্যবসায় আপনাকে চিন্তা করতে হবে একদম কেউ না থাকলেও কিভাবে চলবে। ইউ হ্যাভ টু ফিগার ইট আউট দ্য ওয়ে, লাইক আপনার বাসার মধ্যে কেউ পারে কিনা, আপনার রিলেটিভের মধ্যে পারে কিনা, ঘরের মানুষকেও অ্যাসেট বানান। আমার দোকানে রং করার মতো টাকা ছিল না আমার কাছে, কিন্তু আমাদের বাসায় পাকা ঘর করছে যে আমার শাশির পাকা ঘরের রং আমি নিয়ে গেছিলাম। আবার আমার আমার বড় ভাই তখন দেশে ছিল, ও ওমান থেকে দেশে বেড়াইতে গেছে, ও রং করে দিছে, ও হচ্ছে আমার পেইন্টার। তো আমার দেশে আমার টাকা ছিল না, বাট আমি তো থাকি নাই, আমার রংটা হয়েছিল আমার প্রথম দোকানে 2012-এ। সো ওই রংটা করছে আমার বড় ভাই। তো আমি ফ্যামিলি অ্যাসেটকে কাজে লাগাইছি। So take the experience from real life actually. What other people do really. What matter most actually. How you will be like more comfortable, flexible and suitable for everything. So আপনি এই ওয়ে গুলাতে করলে আই থিঙ্ক হয়ে যাবে, আপনি ম্যানেজ করে নিতে পারবেন আশা করি। আমি মোটামুটি গুছাই বলতে পারছি, মেবি উনি বুঝবে আমার কথাটা। না না, খুব সুন্দরভাবে বলছেন আপনি, খুব সুন্দরভাবে কম সময় নিয়ে মানে খুব সুন্দরভাবে বলছেন। সমস্যা বাকিটার নেই। জন্য আচ্ছা, তাহলে আমরা ওই লাস্ট কিছু কমেন্ট নিয়ে আমরা মোটামুটি একটু গুছাই ফেলি নাকি? অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে। ও মানে আমার আচ্ছা, টাইমের দিকে খেয়ালই করি না, দেখেন আড্ডাটা এত জমছে, টাইমের দিকে খেয়ালই ঠিক। করি নাই। আচ্ছা, সো জিসান ইসলাম কমেন্ট করেছেন, শেফ সাইফ কেমন আছেন আপনি? ভালো আছি জি, ভালো আছেন আপনি? সাইফ ভাই মনে হচ্ছে লজ্জা পাচ্ছে ভাই একটু, ভালো আছি জোরে করে বলেন। আপনি তো কফি খাচ্ছেন, আমরা তো কফি খাই নাই এখনো ভাই।
রাতভর কি এডিটিং করছেন না ফুড বানাইছেন? বলিয়েন না আপনি কালকে রাতে ফুড বানাইছেন প্লিজ। না না, আমার মনে বেশি হয় দেরি করে লোকে ফুড ঘুমাইনি, বানাইছে 5টার সময় রাতে। ঘুমাইছি। বেশি দেরি করে ঘুমাইনি, 5টার সময় ঘুমাইছি। বেশি দেরি করে ঘুমাই না, 5টার বেশি সময় ঘুমাই। 5টা। আবার কিন্তু 3টা বাজে গেছে কালকে কেমনে সামহাউ। আমি রিজন হচ্ছে এই সাইড আপটা চেঞ্জ করছি তো, এই জন্য হুবার করা এই সেইতে সময় গেছিল গা। আদারওয়াইজ আমি তো আর্লি ঘুমাইতাম। আচ্ছা আরেকটা কমেন্ট আছে, হ্যাঁ আমরা আগামী নেক্সট 10 মিনিটের মধ্যে শেষ করি, ইজ দ্যাট ওকে? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা নেক্সট 10 মিনিট, এখন থেকে নেক্সট 10 মিনিটের মধ্যে আমাদের লাইভ সেশনটা শেষ করব। আপনাদের কারো কিছু ফাইনাল জানার থাকলে কমেন্ট করে পেলেন দফাদফ, আর শেয়ার করতে থাকেন। আর আমরা কমেন্টে যাচ্ছি। শুভ্র সাহার কমেন্ট, কাজ শেখার জন্য পয়সা খরচ করে কোর্স করা বেটার অর শর্ট কোর্স করে রেস্টুরেন্ট হোটেল এ ঢুকে যাওয়া বেটার? কাজ শেখা প্লাস এক্সপিরিয়েন্সের জন্য। আচ্ছা আমি কমেন্টটা বুঝতে পেরেছি, মানে ও কমেন্টটা করতেছে যে শুভ্র সাহা বলতে যাচ্ছে কাজ কাজ করে মানে লং কোর্স করে কি করা বেটার না শর্ট কোর্স করে কাজ করা বেটার, যাতে এক্সপিরিয়েন্স হয়, এই কথাটা মিক্স আপ করে বলতে যাচ্ছে। আচ্ছা এটার আনসার আমরা অলরেডি টেকনিক্যালি অনেকবার দিছি। আসলে লাইভ সেশনটা 2-3 বার করে দেখতে বলবো আমি সবাইকে, হয়তো বা আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা এখানে মেনলি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, আমরা সব সময় সবাই বলতেছি যে আপনি আগে কাজে ঢুকেন, শর্ট কোর্স পরে করতে পারবেন। এখন কাজে ঢুকলে তো আপনার টাকা আসবে, ওই টাকা দিয়ে শর্ট কোর্স করে নিন, লং কোর্স করে নিন, যা খুশি করে নিন। এখন আপনি বলবেন যে আমরা কোর্স না করলে তো আমাকে কোথাও চাকরিতে নিবে না। আপনি কোর্স করলে কি আপনাকে চাকরিতে নিবে? ইন্টার্নই তো পাই না, চাকরি করতে কিভাবে? বা আপনার এলাকায় যে ছোট হোটেল বা রেস্টুরেন্ট কয়টা শর্ট কোর্স করছে জিজ্ঞেস করেন তো। আপনি কয়টা মানুষ পাবেন শর্ট কোর্স করে বা লং কোর্স করে শেফ হয়েছে বা রেস্টুরেন্ট হোটেলে চাকরি করছে? আমরা চিন্তা করে থাকি ও মাই গড আমি হোটেলে যাব বা এখানে যাব। আর হোটেলের সব শেফেরও শর্ট কোর্স বা লং কোর্স করা থাকে না, যেটা অনেস্টলি। সো প্রথম জয়নিংটা খুবই ডিফিকাল্ট, আমরা জানি, সবাই জানি, আমাদের ক্ষেত্রে সেম ছিল, হয়তো বা ডিফারেন্ট ছিল এক একজনের ক্ষেত্রে। কিন্তু এটা আপনি কত স্মার্টলি প্ল্যান করতে পারেন এটার উপর ডিপেন্ড করে। আপনি কত কুইকলি নিতে পারবেন, নাইসলি নেগোশিয়েট করেন, কমিউনিকেট করেন, আপনি ঢুকে যান কোথাও, ছোট বড় দেখেন না, বাসার পাশের যদি ছোট রেস্তোরাঁ হয় ওটাতে হইলেও ঢুকেন। সাইব ভাই না রাসেল ভাই বলছিল, দুইজনেই বলছিল মনে হয়, দরকার হলে ক্যাপি থেকে শুরু করেন, মানে ক্লিনিং থেকে শুরু করেন, হ্যাঁ সেটাই। জাস্ট স্টার্ট, তারপর কোর্স করেন। এখানে কিছু কারণ অ্যাড হইতেছে করবেন? মানে অনেকে আসলে যেটা করে ভুল করে মানে হইতেছে যে এরা মনে করে একটা দুইটা জায়গায় নক কইরা এরা আসলে হতাশ হয়ে যায়। অথচ মানে ব্যাপার হইতেছে যে বাংলাদেশে এত এত রেস্টুরেন্ট, আপনি দরকারে বলেন না যে প্রথমে 1 মাস আপনার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, এরা যদি কাজ দেখে যদি এদের পছন্দ হয় যে আপনার, তাহলে যেমন টাকা দেয়। 1 মাস এরা ফ্রি কাজ করুক, আপনি ফ্রি কাজ করলেন, কারণ আপনার লাভ হইতেছে আপনি কাজ শিখলেন। ঠিক না? এরকম না যে মানে আপনি ভ্যালু পাইতেছেন না, মানে মানুষ তো মানে ভ্যালু হইতেছে তো মানি, কিন্তু মানি ছাড়া তো আরো অনেক কিছু ভ্যালু আছে। এই যে আপনি যে স্কিল শিখতেছেন, এটা আপনার ভ্যালু না? এটাও তো ভ্যালু, এটাও তো একটা এক্সচেঞ্জ মাধ্যম, আপনি কাজ শিখতেছেন। কিন্তু এই জিনিসগুলো যদি মানে অনেকে হয়তো ওইভাবে চিন্তা করে না, কিন্তু এটাও এইভাবে করা উচিত আর কি, যে আপনি যেহেতু একদম কাজ জানেন না, লোকাল রেস্টুরেন্ট যেতে বলেন যে আপনি ফ্রি কাজ করবেন 1 মাস, এটা কাজগুলো দেখার জন্য যে কিভাবে কাজ করে ইয়ে করে। এরপর যদি আপনি যদি চিন্তা করে দেখেন যে না ওইখানের কাজ আপনি মোটামুটি সব শিখে ফেলছেন, এরপরে আপনি আপনার স্যালারি আপনি নির্ধারণ করার জন্য কথা বলেন। এরপর যদি স্যালারি না দেয়, আপনি এক্সপিরিয়েন্স তো নিয়ে চলে আসলেন। ঠিক না নাকি সাহেব, আপনি কি বলেন? ঠিক আছে না নাকি? হ্যাঁ, সেম সেম জিনিসটাই এফেক্ট করবে। আমি পুরোপুরি সহমত এদের বিষয় নিয়ে। মানে যেহেতু আমার একদম এক্সপিরিয়েন্সই নাই, এক্সপিরিয়েন্স যদি থাকতো তাহলে না ঠিক আছে আমি একটা নেগোশিয়েটে গেলাম, ঠিক না? কিন্তু আমার যেহেতু আচ্ছা এক্সপিরিয়েন্স নেই। আহ, ওয়াকিল ইসলাম সামি আমাকে কমপ্লিমেন্ট দিছে, থ্যাংক ইউ। আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। কমপ্লিমেন্ট নিয়ে ফেলছি, না না আমি কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে ফেলছি। না না না, সাইদ ঠিক ভাই আছে। মেকআপ কম করছেন মনে হয়। আমি কিন্তু ফেয়ার লাভলি লাগাইছিলাম বসার আগে। আচ্ছা নেক্সট কমেন্টে প্লিজ। আমি কমেন্ট ডিসপ্লেতে চেঞ্জ করবো, আপনারা একটু মাঝখানে নিয়ে নিন। আচ্ছা, ওই হাফিজুর রহমান ভাই আবার প্রশ্ন করছে, দিনরাত মানে বাংলা ফুড, ফাস্ট ফুড ও চাইনিজ কিছু ফুড তৈরি করে শিখে নিয়েছে, সেটা দিয়ে চালিয়ে যাচ্ছে। মানে সাইদ ওই ভাই
একসাথে উনি তিনটা আর কি, তিনটা খাবারই চালাইতেছে। হ্যাঁ। আহ, আ- আ- সাইদ ভাই কি মনে করেন? আহ, উনি আহ, এটার হলো এরিয়ার পরে ডিপেন্ড করবে, এক এক এরিয়া এক এক রকম ডিপেন্ড করে। এটা আসলে আমরা এখান থেকে ডিফাইন করা টাফ। ওটা ওনার অ্যানালাইসিস করা লাগবে, ওই এলাকায় কোন ফুডটা বেশি কনজিউম হচ্ছে, ওইভাবে করে চালানোটা ভালো হবে। আর আমার মতে যদি আপনার কম স্টাফ থাকে, আপনি আগেই যখন মেনশন করছেন কম স্টাফ রয়েছে, এক্ষেত্রে আমি মনে করবো অপশন কম রাখাটাই বেটার। চেঞ্জ করতে আই থাকবেন রিকমেন্ড সপ্তাহে সেম। সপ্তাহে, চেঞ্জ করতে থাকবেন, ছোট মেনু থাকবে বাট চেঞ্জ করতে থাকবেন, পার সপ্তাহে আপনি চেঞ্জ করতে থাকবেন, রোটেশনের উপরে থাকবেন। এটার জন্য আপনার জন্য কিচেন ওয়ার্কটা খুব সিম্পল হয়ে যাবে। এটা আমি রিকমেন্ডেশন করব যে অল্প স্টাফ নিয়ে এটাই সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। না, এগ্রিড এগ্রিড। অ্যাকচুয়ালি খুব বেশি কমপ্লিকেটেড না করা ভালো। আপনার এই এলাকায় কি চলতেছে ওইটাই খাওয়ান। দরকার হলে আহ, সোজা কথা, আপনার যদি গ্রামের এরিয়া হয় সানাবাজি বেচেন, পেঁয়াজু বেচেন, ভালো মানের পেঁয়াজু বানান, ভালো চলবে। একটা আইটেম বেচেন, আর দরকার হলে শিক কাবাব বেচেন বিকালে, ভালো চলবে। মানে আপনি দেখবেন যে মানুষের কাছে ক্রিঞ্জ কাজ, দরকার হলে ইয়াং পোলাপাইনের সাথে কথা বলেন, ওরা কি পছন্দ করে, কোথায় যাই খাচ্ছে। মাঝে মধ্যে হয় কি, আমরা বাইকে করে গ্রামে কি করতাম, আমরা নিজেরা করতাম, বাইকে করে কাপ্তাই যাই চা খাইতাম, একটু বিউটাও নিতাম, একটু চাটাও ভালো লাগতো। আসলে চা না, মানে দুইটার কম্বিনেশন ছিল। সো ক্রিয়েট সামথিং লাইক দ্যাট। এক কাপ চা খাওয়ার জন্য মানুষ মুভ করে। সো একটা ভালো চা হইলেও সেল করেন, ঠিক আছে? ব্যবসা টিকে যাবে। জাস্ট সিম্পল কয়েকটা জিনিস করেন, কিন্তু বেস্ট করেন। না পারলে কোনো কারিগরের থেকে যাই দেখেন, সমস্যা নাই, আপনি ইনস্টিটিউট থেকে শিখলে শিখতে পারবেন। দরকার এলাকার অন্য কারিগরের সাথে কথা বলেন, দরকার টেম্পোরারি কোনো কারিগর হায়ার করেন, যে তুমি আমারে বানাই দিবা, মালটা বানাই দিয়ে 1 ঘন্টা থাকি চলে যাবা। দরকার হলে 1 ঘন্টা আর্লি বানাইলেন আপনি, ঠিক আছে? আর্লি মর্নিং থেকে শুরু করেন। গ্রামের ব্যবসায় খুব বেশি ইম্পর্টেন্ট আর্লি শুরু করা, লেটে শেষ করা। এটা গ্রামের ব্যবসার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি একদম সকালে নামাজের সাথে উঠতে হবে। যাই নাকি আমি আমার ব্রেকফাস্ট করতাম বাংলাদেশে থাকতে ফজরের নামাজের পরে, তারপরে আবার ঘুমাইতাম, উঠতাম 12টা বাজে, কিন্তু আমি উঠতাম ফজরের নামাজের সময়। তারপরে নেহেরি দি খাইতাম দোস্তগিরে, না রুটি দি খাই। আর নাইলে মাদ্রাসার হুজুরদের সাথে যাই, না রুটি দিয়ে একদম ছানাবাজি টাজি খাই। তারপরে এক যাইতাম। আপনার যদি এরকম অপশন থাকে দেখেন, ডু সিম্পল। অন্যরা যেটা করতেছে সাইড বাই যেভাবে বললো, কমপ্লিকেটেড করিয়েন না, উম, ভালো করতে পারবেন। সো আমরা 10 মিনিটের মধ্যে শেষ করার মধ্যে আমাদের কাছে আছে আর হচ্ছে 5 মিনিট। 5 মিনিট চলে গেছে, 5 মিনিটের মধ্যে অন্য কমেন্ট গুলা নিতে চাচ্ছি। সো মাদি ভাই, কমেন্টটা যদি আপনি নিতেন একটু। আপনার মাইকটা অফ আছে। না না, এটা এই মানে এই উত্তরটা আপনারা দেন, কারণ উনি হচ্ছে যে ওনারে আমি কাউন্সেলিং করছি, তো তো এই উত্তরটা আপনারা দেন আর আচ্ছা কি। সাইদ ভাই, এই কমেন্টটা নেন আপুর। আশরিফ আয়ান আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, আমি যেহেতু অনলাইনে ঘরে বসে কাজ করি, আহ, সুতরাং আর কি কি উপায় অবলম্বন করলে আমি আমার ব্যবসা পরিসরকে আরো বাড়াতে পারি? আচ্ছা, ওনার সম্পর্কে আমি একটু বলে দিই, তাহলে ধরেন যে ওনার ব্যাকগ্রাউন্ড আপনাদের বুঝতে সুবিধা হবে। উনি মানে ঢাকাতে না, ঢাকার বাইরে থেকে মানে সম্ভবত সিরাজগঞ্জ আর কি, সিরাজগঞ্জ থেকে উনি আর কি মানে ওনার কেকের একটা মানে অনলাইন মানে পেজ আছে, ওখান থেকে উনি বিজনেসটা চালাইতেছে। উনি আবার একটা জবও করে উনি। হ্যাঁ, উনি সিঙ্গেল মম। হ্যাঁ, তা উনি মানে উনি অনেক পরিশ্রম করতেছে আর কি বিজনেসটা দাঁড়া করানোর জন্য। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের বললাম যেন একটু সহজ হয় মানে ইয়াটা করার জন্য। সাইদ ভাই কি বলেন? না, উনার ক্ষেত্রে আহ, আমার মতে উনি যদি পারেন তা কোনো ভালো মানের হোটেল বা রেস্টুরেন্ট থেকে মানে কোনো ইন্টার্নশিপ টাইপের কিছু যদি করতে পারেন, তাহলে মানে আরো ইনহ্যান্স করবে, মানে রেসিপি গুলো আরো ইয়েগুলো ইনহ্যান্স করবে, আরো সবকিছু আরো ভালো হবে আমার মতে। ওনার যেটুকু প্রেক্ষাপট যেটা আমরা দেখলাম। আর যেহেতু বাংলাদেশে ফুড বিজনেস গুলা নিয়ে অনেক বেশি কম্পিটিশন থাকে অনলাইন, বিশেষ করে বাসা থেকে ফুড বিজনেস গুলা খুব বেশি কম্পিটিটিভ। আসলে ইটস নট ইজি গোল, ইটস নট লাইক গিভ এন্ড গো। বিজনেসের ক্ষেত্রে যেহেতু ছোটবেলা থেকে ব্যবসা করতেছি, একটা ফিলোসফি আমি বলি, সম্পর্ক, বন্ধুত্ব, এটা বেশি ইম্পর্টেন্ট। যত বেশি ইনক্রিজ করবেন তত বেশি গ্রোথ করবেন। একটা ফিলোসফি ফলো করবেন, টু মেনি রুলস ফলো করিয়েন না। আর নেন 2-3টা সিম্পল রুল নেন, আপনার যেটা পছন্দ ওই রুল নেন। একটা দুইটা রুল তো অনেক থাকবে আপনার জীবনে, বাট একটা ফিলোসফি নিয়ে মাসখানেক কাজ করেন, দেন সেকেন্ড ফিলোসফিতে যান।
একটা ফিলোসফিকে ডেভেলপ করার চেষ্টা করবেন। যেমন এক ফিলোসফি নিতে পারেন আপনি যে আমি 100 জনের সাথে ভালোবাসা তৈরি করব, সম্পর্ক তৈরি করব আমার ক্লায়েন্টের সাথে, হ্যালো সম্পর্ক। তো যদি এটা হয়ে যায়, মেসেজে বলেন, গ্রুপ ক্রিয়েট করেন যে আজকে এটা বানাচ্ছি, অথবা মুভমেন্ট গুলা আপনি যখন খাবার বানান মুভমেন্ট গুলা শেয়ার করেন। গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে, সে ফর এক্সাম্পল, আপনি পেঁয়াজু বেচতেছেন, আমি বলতেছি না। আর এই মুহূর্তে টার্নিং বাচ্চা, যদি বেবি থাকে আপনার, সিঙ্গেল মম বলছে, তো বলছে আজকে সুসে আমার বেবি অমুক, পোস্ট করলেন ধরেন, সে ফর এক্সাম্পল। এঙ্গেজমেন্ট ক্রিয়েট করেন, ভালোবাসা ক্রিয়েট করেন কাস্টমারদের সাথে, আই থিংক ইউ উইল বি ডু বেটার। নেক্সট আচ্ছা, কমেন্টে আমি যাচ্ছি। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করি আর কি, মানে হ্যাঁ, এটাকে মানে আপনি যে কথাটা বললেন না আরাফাত ভাই, এটা হচ্ছে মানে হার্ভার্ড ইউনিভার্সিটি কয়েক বছর আগে এরা একটা সার্ভে করছে এবং এরা আর কি রিসার্চ করে এরা আর কি পাবলিশ করছে পেপার, যে মানে ফিউচারের মানে এখন এবং ফিউচারের যত ধরনের বিজনেস হবে বা হচ্ছে, সব বিজনেসই হবে পার্সোনাল রিলেশনশিপ বেসড বিজনেস। মানে আপনার হয়তো ব্র্যান্ডের সাথে অথবা পার্সোনাল যারা কাজ করতেছে সবার সাথে আপনার একটা পার্সোনাল রিলেশনশিপ থাকবে। ওইটাই আর কি আপনার মানে বিজনেস কে গ্রো করবে আর কি, মানে সবচেয়ে বেশি হেল্প করবে। তো আপনি যেটা বলছেন আচ্ছা ওইটা আর কি 100%। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে আসতেছি, বেশ হ্যাঁ কিছু কমেন্ট চলে আসে, আমরা কুইক শেষ করা দিব, কারণ হ্যাঁ কমেন্ট গুলো হ্যাঁ শেষ হয়ে গেলে আমাদের সেশন শেষ। হ্যাঁ অলরেডি হ্যাঁ। টাইমের 1 মিনিট 2 মিনিট হুম আছে, কিন্তু আমরা তারপরেও কমেন্ট গুলো নিচ্ছি। হুমায়ুন হুম ভাইয়ের কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উনি 2-3 দিন আগে থেকেই কমেন্ট করতে ছিল আর কি। হুম হুম তো হুম, একটু হুমায়ুন কবির ভাইয়ের কমেন্টটা নেন। হ্যাঁ উনি কিন্তু হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে সল কেবে বিস্টোর রেস্টুরেন্টের হেড শেফ, খুবই ভালো পজিশনে আছে, খুবই ভালো করে আসলে। কিছু লাইফে পপস এন্ড কম থাকে, বাট হুম, সুন্দর স্যালারিতে সুন্দর জায়গায় ভালো কাজ করতেছে, হয়তোবা চ্যালেঞ্জেস ফেস করতেছে। আই থিংক নাও ইট ইজ সো। হুম। কমেন্টটা প্লিজ। আচ্ছা সাইব ভাই আপনি বলেন, এরপর আমি বলতেছি ভাই। মানে ক্যারিয়ারে যখন মানে ক্যারিয়ারে সবচেয়ে বাধা কখন পাইছিলেন এবং এটা কিভাবে অতিক্রম করছিলেন? আপনার সাইদ ভাই ওনার কমেন্টটা ছিল আপনার আমাদের জীবনে আমরা সবচেয়ে বড় বাধাটা কি ফেস করছি আর ওইটাকে ওভারকাম কিভাবে করছি। তা আপনার ক্ষেত্রে কি করছে, এরকম কি কোনো বড় বাধা বা কিছু? আহ, আমার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল হলো বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি, এটাই বড় বাধা ছিল। হুম, এটা আমি এটা বহুত জায়গায় ওভারকাম ফেস কিভাবে করছি। করলেন? বহুত জায়গায় ফেস করছি, ইভেন তো মানুষ অনেকজনে এখানেও মনে করে যে আমি ইন্ডিয়ান, কিন্তু আসলে না, আমি বাংলাদেশি। কারণ হলো ওরা তো বেশিরভাগ বড় পজিশনে থাকে, এই জন্য আসলে ওখানে একটু লিড করাটা টাফ হয়ে যায়। এটাই হলো সবচেয়ে আমি চ্যালেঞ্জেস ভোগ করছি। আর আমি নিজেকে হার্ডওয়ার্কের পরে গন্থুর দিয়ে গিয়েছি। যখন দেখছি যে আমার এতে ল্যাকেন্স আছে, সেটা নিয়ে আমি কাজ করা শুরু করছি। যে মনে হয়েছে যে না, এই কাজটা আমার জন্য ডিফিকাল্ট, তখন আমি বেশি করে ওই কাজটা করে করে আমি আমার স্কিলটা ডেভেলপ করছি। যে কোনো স্কিল, এনি স্কিল আমি ট্রাই করছি যে বেশি বেশি আচ্ছা, করে বেশি কাজ করার রাসেল জন্য। ভাই কি ডিফিকাল্টি ফেস করছেন, কিভাবে ওভারকাম আমার করছেন? ডিফিকাল্টিটা ছিল আমার বয়স কম ছিল। আমি যখন সুই শেফ হয়ে যাই তখন আমার বয়স ছিল 24। তা আমার যত শেফ কাজ করতো সব ছিল আমার বয়সে বড়। তো এক হইতেছে বাংলাদেশি আর সব হইতেছে ইউরোপিয়ান, আর এগুলো তো দেখতে দেখতে এক একটা সেই মানে মানে লম্বা চূড়ায়। তো দেখা গেছে অনেক সময় এদেরকে যে মানে কমেন্ট করতে মানে অনেক সময় আমার মানে আনইজি লাগতো। মানে এটা আমার অনেক দিন, প্রায় 1 বছরের মতো লাগছে মানে এই আনকমফোর্টেবলটা ইয়ে করতে। তো এটা কিভাবে করছি আমি, যখন শেফ চেঞ্জ হইতো আমি বাংলাদেশে ঢুকাইতাম, শেফ চেঞ্জ হইতো আমি বাংলাদেশে ঢুকাইতাম। মানে তখন এই আমার কিছু 3-4 জন যখন বাংলাদেশি ভাই ব্রাদার যখন চলে আসলো তখন আমার কনফিডেন্স পুরাই চলে আসছে, কারণ পুরো টিম এখন আমার হাতে ছিল। কিন্তু মানে প্রথম দিকে মানে এই ভয়টা কাজ মানে ইয়াটা কাজ করতো, যে মানে লোকজনকে হ্যান্ডেল করাটা মানে মানে লিডার হিসেবে যে আমার নিচে যারা কাজ করতেছে এদেরকে হ্যান্ডেল করাটা অনেকটাই কঠিন হয়ে যেত তখন। এখন তো আর এই সমস্যা তো আর নাই এখন। আচ্ছা, আর আর- আর ওনার আরেকটা কমেন্ট আছে, এটা আপনারা বলবেন, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার জীবনে আমি অনেকবার সমস্যার ফেস করেছি, একবার ফেস করি এমন না। যেন কি আমার বয়স হচ্ছে তুলনামূলক ইন্ডাস্ট্রিতে সবার কম, আমি খুবই ফাস্ট মুভ করি, যার কারণে অনেক সমস্যাও বেশি পড়ি। আসলে আমি তো বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে কাজ করি না, করি বিদেশিদের সাথে। সো বিদেশিদের সাথে প্রবলেম হয় না তেমনটা, কিন্তু তারপরেও প্রবলেম হয়ে যায়। বাট বাংলাদেশিরাও কেন জানি ইনভলভ হয়ে যেতে চায়, যদিও বা ওদের কাছে সাথে আমি কাজ করি না বয়সের কারণে। যদি বয়সের পরিসীমা চিন্তা করতে যাই, আমার বয়সে দেখা যাচ্ছে মার্কো হোয়াইট পিরিয়ডের 3টা মিশেলিন স্টার ছিল। সো যেটা রাসেল ভাই বলতেছিল, ওইটার সাথে অ্যাড করছি। সো বয়সের কারণে যদি আমরা চিন্তা করি একজন মানুষ বুড়া হয়ে গেলে সম্মান করবো, এরকম হইলে তো মার্কো হোয়াইট পিরিয়ড তৈরি হইতো না, যে অল্প বয়সে 3টা মিশেলিন এটা তৈরি হইতো না।
তো এটা না, আমার ফিলোসফি হচ্ছে আমার যখন সমস্যা আছে আমি চিন্তা করি সমস্যাগুলাকে ভুলে যাওয়ার ম্যাক্সিমাম করে আমি নতুন একটা ফিলোসফি তৈরি করেছি, মানে মাঝে মধ্যে মানে ম্যানেজমেন্টের সাথে বিশেষ করে সমস্যাগুলো হয় যারা উপরে থাকে যদি হয়, আমি বলছি আমি টাকার জন্য কাজ করতেছি, আমার ফিলোসফি যাব, আমার ডিউটি, আমার হক, ওদের ওরা আমাকে টাকা দিচ্ছে তো আমি হকটা আদায় করব, ওদের টাকাটা কেন পে করতেছে সেটা ঠিক মতো করবো, ইতের নেভার মাইন্ড, একটু গালি দিয়ে বলতে হবে ইতের ফোন ইতে মারাগ্য আর গায়ে ঠিক আছে আর খাম আই গই গেলে, এটা হচ্ছে আমার ফিলোসফি, ইতের ফোন ইতে মারাগ্য আই গেলাম আর খাম, হ্যাঁ এরপরে কিছু বললে কইছে অ্যাকশন, মানে মোট করে চাঙ্গা লাগে। আমি শুধু হিসাব করলাম আমার কাছে, কিন্তু আমি এক ফুটও গ্যাপ দিতাম না, আমি আরো কাজ বাড়াই করতাম, যখন আমার সাথে ভেজাল হয় আমি তখন কথা বলা বন্ধ করে দিই ম্যানেজমেন্ট বা সবার সাথে, মানে চেতে থাকি খুবই, কিন্তু আমি কাজ বাড়াই করি, খুবই কাজ বাড়াই করি, তো ওইভাবে একবার কাটাই। তারপরে আমাকে আরেকটা ফিলোসফি আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড দিছিল, ও বলছে ভাই एंड ऑफ द डे हम लोग वेट करना है पहला डेट के लिए, মানে মাসের 1 তারিখের জন্য ওয়েট অপেক্ষা করা, ওর কথা, ওর ফিলোসফি হচ্ছে ও মাসের 1 তারিখের জন্য কাজ করে, পেইড এর জন্য যেদিন স্যালারি ঢুকে। সো এরকম আপনি একটা আপনার নিজস্ব ফিলোসফি তৈরি করে ফেলবেন, যেটাতে ফোকাস দিবেন, অন্যগুলা ভুলে যাবেন, কারণ সমস্যা থেকে যদি ম্যানেজমেন্ট বা অন্য কারোর সাথে সমস্যা হয় ওভারকাম ইজিলি করা যায় না, জব চেঞ্জ করতে হয় যদি ওইটা থেকে ওভারকাম করতে চায়, আর এটা ইজিলি হয়ও না, আপনি উপরের লেভেলে থাকলে উপরের লেভেলের জবগুলো সহজে পাওয়া যায় না, নিচের লেভেলের জবগুলো যেভাবে পাওয়া যায়। সো আমরা ওইটা থেকে মুভ করতেছি, এই কমেন্টটা একটু সেরে দেন তারপর আমরা যাচ্ছি। এই কমেন্টটা নিয়েন একটু, রাসেল ভাই এই কমেন্টটা আপনি নেন, আর আমি এর মধ্যে বাকিদের হ্যালো দিয়ে দিই। সালাম দিয়েছেন শিউলি আপু, শিউলি আপু আমার মেম্বার, 2টা ট্রাকের মালিক, একটা রেস্টুরেন্টের মালিক, আর ট্রাকের আমার নিজের হাতের ডিজাইন, নিউ ইয়র্কে আছে চালাচ্ছে। তারপরে প্রফেশনাল সিবি রাইটিং এ কি কি জিনিস ম্যাটার করে ওইটা নিয়ে কোর্স আছে, ভর্তি হয়ে যান, স্পিড ক্যাম্প চলতেছে আর 8টা সিট খালি আছে, প্রমোশন করতেছি ভাই, নেভার মাইন্ড, 8টা সিট খালি আছে, ওইটা নিয়ে না, 6 মান্থের আমার স্পেশাল একটা কোর্স চলতেছে, আমরা শুধু 10 জন মেম্বারকে নিচ্ছি, এটার গ্যারান্টি, আবার সবাই অ্যাডমিশন নিতে পারবে না, এটা আপনার রিকোয়ারমেন্ট আছে দেখে নিবেন, রিকোয়ারমেন্ট না মিট না করলে অ্যাডমিশন নিতে পারবেন না, কারণ উদ্দেশ্য হচ্ছে 10 জনের 10 জন দেশের বাইরে পাঠাই দেওয়া আর ভালো একটা জায়গা নিয়ে, সো এই জন্য আপনি চাইলেও অ্যাডমিশন নিতে পারবেন না, যদি রিকোয়ারমেন্ট মিট করে অ্যাডমিশন নিয়ে নেন, সিট আছে 8টা আর আমাদের কাছে 2 জন কনফার্ম করেছিল। সো ওই কমেন্টটা আপনারা একটু নিছিলেন? হ্যাঁ 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 দেখছি আমি, ধরুন হ্যাঁ এটা একটু শেষ করে দেন, আমরা শেষ করে ফেলবো, এটাই আমাদের লাস্ট। মানে আমার কাছে যেটা মনে হইতেছে যে বাংলাদেশে মানে একটা অ্যাওয়ারনেস তো হইতেছে, মানে ব্যাপার হইতেছে যে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শেফের জব করি শুনলেই কিন্তু লোকজন কিন্তু নাক ছিটকাইতো, হ্যাঁ যে এখন কিন্তু এই ব্যাপারটা নেই, এখন কিন্তু এটা ক্যারিয়ার হিসেবে কিন্তু বাংলাদেশের লোকজন মানে দেখতেছে এবং একটা রেসপেক্টফুল একটা অবস্থায় কিন্তু গেছে এক। আর দ্বিতীয়ত হইতেছে যে যারা বাংলাদেশে শেফ হিসেবে আছে, আমি আপনাদেরকে বলবো যে মানে বাইরের দেশের কাজগুলো আপনারা একটু দেখেন প্লিজ, দয়া করে বাইরের দেশের কাজ যদি না দেখেন, আমাদের সাথে যে সাইফ ভাই আছে উনার কাজগুলা দেখেন, মানে আমি এই কারণে বলবো যে উনার কাজগুলা দেখার জন্য, এইগুলা হইতেছে প্রিমিয়াম কাজ ভাই। আমরা মানে এখানে 3 জন যারা আছে এরা তো যায়, মানে আমার প্রায় আর কি ধরেন যে ফাইন ডাইন রেস্টুরেন্টে যাওয়া হয় ভাই, এখন ফাইন ডাইন রেস্টুরেন্টে গেলে আমি কিন্তু দেখবো যে সাইফ ভাই যে ধরনের খাবার বানাইতেছে এগুলো আমি এক্সপেক্ট করি, ঠিক না? এখন বাংলাদেশে যারা আর কি শেফ আছে এরা অনেক মজাদার খাবার বানায়, আমি আমি এটাতে কোনো আমার মানে ইয়া নাই, দ্বিমত নাই, কিন্তু ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশনে অনেক দুর্বল বাংলাদেশের শেফ যারা আছে, অনেক দুর্বল বলতে অনেক দুর্বল এরা। তা আমি বলবো যে আপনারা প্রেজেন্টেশনের দিকে একটু নজর দেন। আপনারা যদি মানে ইংলিশ যদি বুঝতে সমস্যা হয়, সাহেব ভাই দেখলাম যে বাংলাতেও টুকটাক উনি বলে মানে বলে দেয় যে কিভাবে করতে হয়, আর না পারলে তো উনারে বাংলাতে প্রশ্ন করলে উনি উত্তর দিয়ে দিবে, মানে এই ব্যাপারগুলো নজর দেওয়া উচিত, মানে কমেন্ট প্রেজেন্টেশন করলে হইতেছে কি। কমেন্ট করতে হবে, হ্যাঁ কমেন্ট আর শেয়ার দিলে, হ্যাঁ কমেন্ট হ্যাঁ আর শেয়ার দিলে টপ ফ্যান হয়ে গেলে হ্যাঁ অটোমেটিক সাইব আনসার দেবে, কি বলেন সাইব হ্যাঁ ভাই? হ্যাঁ সেটাই সেটাই, কারণ কারণ অবশ্যই হইতেছে অবশ্যই। যে এইগুলা প্রেজেন্টেশন স্কিল অনেক দুর্বল, মানে এটা আমি সরি টু সে, কিন্তু মানে কিছু করার নাই, এই মানে এইটারে যদি ওয়ার্ল্ড ক্লাস না আনতে পারলে ভাই এটা কোনোভাবেই সম্ভব না, মানে বাইরের লোকজন আপনার খাবার খাবে না, হ্যাঁ প্রেজেন্টেশন সুন্দর না হলে। সো আমরা আসলে অনেকক্ষণ লাইভ করে ফেলেছি আজকে, হুম হুম আমরা নেক্সট ইনশাল্লাহ আবার লাইভ নিয়ে আসবো, আবার 3জনকে হুম দেখতে পারবেন, হুম মাঝে মধ্যে আমাদের 2জনকে একসাথে, মাঝে মধ্যে হুম, 3জনকে একসাথে দেখবেন, হ্যাঁ টাইম যেভাবে হ্যাঁ আমাদের মিলে মিলে এভাবে হ্যাঁ আমরা আসবো, তখনই আসবো যখন এটাতে দেখবো
100K এর মতো আপনার ভিউ যাচ্ছে, অথবা আপনারা শেয়ার দিয়ে দিয়েছেন শত শত, হ্যাঁ হ্যাঁ সেটাই, আপনাদের ইন্টারেস্ট বা কমেন্ট দেখে, নাইলে বেহুদাই আমাদের টাইম গুলা জায়া করে লাভ নষ্ট নাই। করে, হ্যাঁ আমার সেটাই। 2 ঘন্টায় আমার 2 ঘন্টায় কিন্তু বেতন উঠছে প্রায় অনেক টাকা, যেটা সেটাই সেটাই আপনারা সেটা কেউ আমরা দিবেন না। জানি। হ্যাঁ, তাহলে স্পন্সর কোম্পানিও কেউ আসতেছে না যে স্পন্সর করার জন্য। যদি হুম কোনো হুম হুম হুম, স্পন্সর কোম্পানিও চলে আসে নিচে এরকম কমেন্টের হ্যাঁ মতো হ্যাঁ করে, আমরাও টাইটেলে ওনাদের এটা দিতে পারতেছি, আমাদের হুম, 3জনকে একসাথে। সো হুম, আমাদের শো আছে দ্য শেফ শো, আমরা কিপ গোয়িং পডকাস্ট নিয়ে আসবো, 3জনকে দেখতে পারবেন। আমরা হুম, 3জনে মিলেই শোটাকে আমরা লঞ্চ করার ট্রাই করব, যে জন্য আমরা ওপেনলি আছি। সো আশা করব ব্র্যান্ড বা যদি অন্য কোনো ভালো শেফ আপনার চিনেন বা কথা বলতে চান, আহ, আসেন নাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমাদের 3জনের যে কোনো একজনের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ একদিন আমাদের সাথে বসে এখানে আড্ডা দিবেন, হুম। এটা এক্সপেক্ট করব। আহ, আর সবাইকে নর্মাল যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন দেওয়ার জন্য, শেয়ার বাটনটা চাপ দেওয়ার জন্য, আর আমাদেরকে সাপোর্ট করার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। সো রাসেল ভাই বিদায় নেন, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ তার মানে অনেকেই দেখলাম যে আমার মানে পরিচিত যারা আমার পেজে রেগুলার আর কি মানে কমেন্ট করেন, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আম, আর আমরা এই ধরনের মানে নিয়া ভাই তো বললোই যে আমরা এই ধরনের কাজ আমরা আরো করব, কারণ আপনাদেরকে মানে ইনফরমেশন গুলো জানানো বা সারা পৃথিবীতে কি চলতেছে এই আপডেট গুলো জানানো মানে আমাদের দায়িত্ব মনে করতেছে বলে আমরা এই কাজগুলো করতেছি। তো আপনারা শেয়ার করবেন আশা করি কাজগুলা, মানে এই কাজগুলো শেয়ার না হলে আসলে আমাদেরও সময় নষ্ট, যেটা সত্যি কথা। আর আমি আসলে ব্যক্তিগতভাবে জানি আমার যে দুই শেফ আছে এরা আসলে মানে আওয়ারলি কত ইনকাম করে। আমাদের জন্য আসলে লস প্রজেক্ট আর কি, মানে যদি আপনারা যদি কাজগুলো না দেখেন। তা আশা করি আপনারা দেখবেন। আর আজ এই পর্যন্তই, সামনে দেখা হইতেছে। ভালো থাকবেন সবাই। রাসেল আর আমার পেজে যারা যারা আছে, আমি আমি জানি আমি বিজি শিডিউলের জন্য সবার রিপ্লাই করতে পারেন, আমি এক্সট্রিমলি সরি। আপনারা আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমি দেখি। আর আমার মেসেজ অপশনটা আপাতত বন্ধ আছে সামহাও কারণে। আসলে আপনারা কোনো কিছু জানতে চাইলে আমার কোনো পোস্টে আমরা কমেন্ট করতে পারেন, ওখান থেকে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব যতদূর শুরু। আর সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনারা যদি কোনো কিছু আমাদের থেকে জানতে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন কি বিষয় নিয়ে, কি টপিক নিয়ে আপনারা জানতে চান, আমরা ট্রাই করব বানানোর জন্য। আর রিস্ক থাকলে আমরা অবশ্যই করব। হ্যাঁ ঠিক আছে। আর বড় কিছু নিয়ে দেখা হচ্ছে, সবাইকে আল্লাহ হাফেজ। একেবারে। বাই।